এই হচ্ছে আমার চ্যাপ্টার 10 এর মূল বিষয় আর কি। দেখতে হবে কিন্তু পড়তে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি যদি কোনো রিসার্চ করি এবং সেক্ষেত্রে যদি রেসপন্ডার যারা আছে রেসপন্ড করবে তাদের জন্য কোনো কোয়েশ্চেনার তৈরি রেসপন্ডার না, রেসপন্ডেন্ট। সরি রেসপন্ডেন্ট স্যার। হ্যাঁ, হ্যাঁ। রেসপন্ডেন্টকে যদি স্যার অপশন না দিয়ে স্যার শুধু কোয়েশ্চেন করা হয় সেক্ষেত্রে স্যার আমি কি সঠিক আনসার পাবো? আমি যেরকম আনসার প্রত্যাশা করতেছি। বুঝি না, আবার বলো। তুমি কোয়েশ্চেন করলা, কি করলা? স্যার রেসপন্ডেন্টকে যদি স্যার আমি জাস্ট কোয়েশ্চেন দিলাম স্যার, কিন্তু অপশন দিলাম না, যেমন স্যার অতি উত্তম, না, তুমি কোয়েশ্চেন দিলে তোমার যদি তাহলে তোমার ওটা আনস্ট্রাকচার্ড হবে। তুমি স্যার হ্যাঁ, কোয়েশ্চেন সেক্ষেত্রে গুলো স্যার ওপেন এন্ডেড হবে। এটা ওপেন এন্ডেড হবে, ওপেন এন্ডেড। তুমি কোয়েশ্চেন দিলে সে উত্তর দিল, এখন এই উত্তরটা তুমি তো মনে রাখতে পারবে না, তোমাকে তখন অডিও ক্যাসেটে রেকর্ড করতে হবে, অথবা জি স্যার। কাগজে টুকটাক লিখে রাখলা, তাই না? যদি তুমি বলো যে ভাই আপনার প্রফেশন কি একটু বলবেন, আরে ভাই বললেন না প্রফেশনের কথা, কত পেশায়িত্ব করলাম, এটা কোনো কথা হইলো? একবার শিক্ষকতা করছি, একবার চাকরি করছি, এখন ব্যবসা করি, এই করে করে সে অনেক কথা বলবে, তারপর ফাইনালি গিয়ে বলবে যে আমি ব্যবসা করি। তোমার অত কথার দরকারটা কি? তুমি তাকে বলতে পারো যে দেখেন, আমরা তো আমাদের রিসার্চ করতেছি, রিসার্চের ক্ষেত্রে আমাদের প্রফেশনের বিষয়টা লাগে, এখানে 5টা অপশন আছে, আপনার পেশাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, দ্যাটস অল। এটা স্ট্রাকচার ফর্ম। আর তারা যদি জিজ্ঞাসা করো আপনার পেশা কি, আপনি গত 1 সপ্তাহ আগে কি খেয়েছিলেন, আপনি গত 15 দিন আগে কোন ব্র্যান্ডের শার্ট পরেছিলেন, তাই না? আপনি গত 1 সপ্তাহ আগে যে লাঞ্চ করেছেন, লাঞ্চে কি কি আইটেম খেয়েছিলেন, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার। এটা তো একটা ডাইরেক্ট কোয়েশ্চেন। অপশনগুলো দেওয়া মানে হচ্ছে তোমার কোয়েশ্চেনের, মানে এটা হচ্ছে স্ট্রাকচার ফর্ম অফ কোয়েশ্চেনের, তাই না? এখন এটা 2 রকম হয়, তুমি প্রশ্ন করলা, উত্তর বললা, সে উত্তরটা দিল, এটা হইতে পারে। অথবা তাকে কোয়েশ্চেনের দিয়ে দিলা, বললো যে আপনি ফিল আপ করে রেখে দেন। যদি সে মনে করো লার্নেড পিপল হয়, সে লিখতে পারবে, নিজের মতো উত্তর দিয়ে টিক দিতে পারবে, তুমি রেখে আসলা, পরে তুমি নিলা, এটা সেলফ অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেন হইলো, এটা হতে পারে। যেমন মেইল ইন্টারভিউ ক্ষেত্রে তো বেশিরভাগই সেলফ অ্যাডমিনিস্ট্রেট হয়, কারণ সেখানে তো ইনভেস্টিগেটরের সাথে রেসপন্ডেন্টের কোনো ইন্টারেকশনই হয় না। সে তখন যা বুঝে সেটি উত্তর দেয়, সেখানে ভুল হইতেই পারে, তাই না? যদি একটা গাইডলাইন তাকে দিয়ে দেওয়া হয়, রিসার্চের পারপাসটা বলে দেওয়া হয়। ফেস টু ফেস ইন্টারভিউ হলে এখানে অনেক কিছু ক্লারিফাই করা যায়, ফোনেও হলেও ক্লারিফাই করা যায়, বাট ফোন তো বেশি সময় নেওয়া যায় না, অল্প সময়। এই জন্য ফোনের ক্ষেত্রে কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো শর্ট হবে, সিম্পল হবে, অর্ডিনারি টাইপের কোয়েশ্চেন করতে হবে। আর কমপ্লেক্স কোয়েশ্চেন, লেংথি কোয়েশ্চেন হলে পার্সোনালি জবাব, এটা, তাই না? ইত্যাদি ইত্যাদি। বলো, আর কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেনের তৈরি করা কিন্তু এটা একটা আর্ট, খেয়াল রাখতে হবে, কারণ এটা ভালো রিসার্চার কোয়েশ্চেনের তৈরি করতে পারে। তো এটা দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল অর থিওরি ফর ডেভেলপিং অর কনস্ট্রাক্টিং এ কোয়েশ্চেনিয়ার। কোয়েশ্চেনিয়ার তৈরি করার জন্য কিন্তু কোনো থিওরি নাই, তাই না? এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে রিসার্চার এক্সপেরিয়েন্সের উপর। তারপরেও কোয়েশ্চেনিয়ার তৈরি করতে গেলে কতগুলা বিষয় রিসার্চারকে কনসিডারেশনে রাখতে হয়, বিবেচনা করতে হয়, কিছু গাইডলাইন, এটাই 10টা স্টেপের মধ্যে বলা আছে। 10.1 এ 10.1 এ যে কোশ্চেনের ডিজাইন প্রসেস, ওই স্টেপের মধ্যে জিনিসগুলো বলা আছে। সেই গাইডলাইনটা মনে রাখলে তোমার দ্যাট উইল বি ইজি ফর ইউ টু ডেভেলপ while designing a questionnaire. আচ্ছা, আমি একটু 5 মিনিট সময় দেব, একটু নাস্তা খেয়ে আসি। ওকে হ্যালো। স্যার। হ্যাঁ, জাস্ট 5 মিনিটস, ওকে?
আচ্ছা আমি বল
স্যার পাচ্ছি না আচ্ছা বলো না আমি আপনাকে বলি আমি আমাদের লোক আমি কথা দিচ্ছি আমি 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 ব্যাখ্যা করি হ্যাঁ আমি কিন্তু বাংলাদেশের লোক না আপনি জানেন আমি আমি যদি কমপ্লেন করি আমি আমার একটা লোক আমি আমার রেশনালিটি অ্যাপ্লাই করি যেমন আপনি আর হচ্ছে হুমায়ুন আমি যদি দুজনের কমপ্লেন করি আপনাকে সব হুমায়ুন কি রক্তটা একটু তাকালো আমি কিন্তু ব্যক্তিগত দিক কমপ্লেন করলে আমি অবশ্যই আবেদন করছি এটা নাম্বার 2 হচ্ছে আপনার ব্যাপারে রিকোয়েস্ট আসছে বলা হচ্ছে আমি তেরোটা বুঝে আমি যে আপনি আছে ক্লাস বয়স কি কানেকশন আছে হ্যাঁ বুঝে মাধ্যমে আমার মেসেজ আসছে যে আমাদের কথা আমার দুঃখলাই কি জানেন আমার দুঃখলাই আপনাকে বলি আমার দুঃখলাকে আমার বয়স 40 বছর আমার কাছে এখন আমি আমার ফ্যামিলিকে চিনি করতে পারতাম এখন আমার দিনটি আমাকে ডাকে আমি না আগে পাবো আমি আমি কেন নিয়ে রেখে আমি আমার নিজের মধ্যে আমি ঠিক নিয়ে এই জিনিসগুলো মানুষ কেন আমি নিজের কথা নিয়ে আমার ফ্যামিলিকে দিয়ে আমি দিনকে অপছন্দ করবো না দেখো আমি তো আমি আমাদের দলের মধ্যে আমি কথা আমি এখন কি হবে আমি ওদের একজন ছিলাম যাওয়ার পরে এখন কি আপনারা বলবেন যে আমি কি হবে বুঝতে পারবো বলতে চাই না যে কি ব্যাপার আমি তো তুমি ভালো না সবাই কিন্তু এই জীবনে অবস্থায় করতে পারে এটা যদি ভাই আমি কি জানি না আমি তো এই কথাটা বুঝি না তাহলে আমি কি চাই আমি কোন চাই দিতে চাই আমি কি হবে আমি নিজে বড় বলে মানে গুরু এই মাত্র আমরা একটু গুরু পরে কিন্তু উনি কি হবে আমরা এই মিটারের উপরে চালিয়ে আমরা এখন দিন পরে সারা দিন পাবো তাই আমরা আমাদের এখন যদি আমরা কাটি নিজে কি আমরা কাটি তো আমরা তাই না আমি তো পারবো না ওই কোনো চিন্তা না আনে স্যার মোবাইলে কথা বলছে এসে ক্লাস নেবে এখন অফ আপাতত যে ওরা দুটি করতে ওই দুটি আমাদের বলবে আপনি একটু বুঝতে এরকম করো মাঠে সব দিয়ে আমরা এখন আমাদের সব আমি আমি
সরি ভাই, সরি। স্যার আমি একটা বিষয় আপনাকে একটু রিকল করাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কতজন আছে দেখি? 49 আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি ক্যাজুয়াল রিসার্চ যেটি স্কিপ করে মেজারমেন্ট এন্ড স্কেলিং এ চলে গিয়েছিলেন, অর্থাৎ চ্যাপ্টার 7 স্কিপ করে চ্যাপ্টার 8 চলে গিয়েছিলেন। তো আপনি পরে বলেছিলেন যে চ্যাপ্টার 7 একটু কিছু বোঝানোর বিষয় আছে, পরে পড়াবেন। তো এটা কি স্যার আমরা নিজে থেকে পড়ে ফেলবো? আপনি এটা আমি একটু গাইডলাইন দিব না, ওটা কিন্তু অঙ্কন ক্যাজুয়াল রিসার্চ না, ঠিক করে বলো কি হবে? কাউজাল রিসার্চ ডিজাইন, এক্স্যাক্টলি, এক্সপেরিমেন্টেশন। হ্যাঁ, কজাল রিসার্চ, নট ক্যাজুয়াল রিসার্চ। এটা এরকম বললে তো মাইট দিবে লোকজন। কজ এন্ড ইফেক্ট, স্লিপ অফ দ্য টাং স্যার। হ্যাঁ, নাইস, ইটস ওকে। ঠিক আছে, এটা আমি পরে কথা বলবো এটা নিয়ে। তো আমরা চ্যাপ্টার 11 যাই। চ্যাপ্টার 11 হচ্ছে, এটা তোমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সে পড়ে এসছো, এটা আমি খুব লাইটলি আলোচনা করব। তারপরে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করবা। স্যাম্পলিং যে চ্যাপ্টারটা, মূলত এখানে যেটা ডিসকাস করা হয়েছে সেটা 3টা টার্ম। Before understanding the sampling, first we have to understand the 3 terms or terminology. Number 1 is census, number 2 population, number 3 sample. Then we'll understand sampling. Okay, এটা কিন্তু একটা সিকোয়েন্স আছে। সেন্সাস, আমরা জানি সেন্সাস মিন্স কমপ্লিট কাউন্টিং, কমপ্লিট এনুমারেশন অফ অল দ্য এলিমেন্টস অফ দ্য পপুলেশন। পপুলেশনের সমস্ত এলিমেন্ট গুলোকে যদি আমরা কাউন্ট করি, তাহলে কিন্তু এটাকে আমরা কি বলবো? সেন্সাস বলবো। তো আমরা সাধারণত সেন্সাস বলতে যেটা বুঝি, সেন্সাস মানে সবাই ধরে নেয় এটা পপুলেশন সেন্সাস, এটা মূলত তাই। কিন্তু এটা ছাড়াও সেন্সাস হতে পারে, এগ্রিকালচার সেন্সাস হতে পারে, ইন্ডাস্ট্রি সেন্সাস হতে পারে, ট্রেড সেন্সাস হতে পারে, তাই না? এগুলা টাইগার সেন্সাস হয়েছে বাংলাদেশে। যে কোনো কিছু কমপ্লিট কাউন্ট করলে, যেমন আমরা ঢাকা শহরে যদি কতগুলো রিটেল আউটলেট আছে, মনে করো 2 বিলিয়ন, আমরা কাউন্ট করলাম, যতদিন লাগলো কাউন্ট করলাম, ফুল কাউন্ট করলাম, এটা কি হবে? রিটেল সেন্সাস, হোলসেল সেন্সাস, স্টুডেন্ট সেন্সাস, এটা কাউন্ট করলে সেন্সাস হবে। দেন হচ্ছে পপুলেশন। আমরা রিসার্চের ভাষায় পপুলেশন জানি, অ্যান এগ্রিগেট আইটেম অর পিপল হ্যাভিং দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স, তাই না? বা কালেকশন অফ আইটেমস বিং কনসিডার। পপুলেশন বলতে তো মানে সাধারণত রেসপন্ডেন্টকে মিন করে, এলিমেন্ট মানে রেসপন্ডেন্টকে মিন করে। তো এখন পপুলেশন আমরা যখন বলবো, তখন এই পপুলেশনের আমরা সমস্ত এলিমেন্ট গুলোকে আমরা ইনক্লুড করতে পারি না রিসার্চে। কেন করতে পারি না? কারণটা হচ্ছে যে আমাদের টাইম কনস্ট্যান্ট আছে, ফান্ড কনস্ট্যান্ট আছে। তখন পপুলেশনের একটা পোর্শন আমরা সিলেক্ট করি, যেটাকে আমরা বলি স্যাম্পল। স্যাম্পল ইজ এ পার্ট অর সাবগ্রুপ অফ দ্য পপুলেশন হুইচ ইজ টেকেন ফর দ্য পারপাস অফ দ্য স্টাডি, তাই না? এখন যদি আমাকে বলা হয় যে সেন্সাস আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি, যদি আমরা বলি, তাহলে খেয়াল রাখতে হবে যে সেন্সাস এক জিনিস, স্যাম্পল কিন্তু আরেক জিনিস। স্যাম্পল সার্ভে যখন হবে, তখন এটা বুঝতে হবে এটা পপুলেশন থেকে হবে, আর সেন্সাসের কোনো পার্ট হয় না। সেন্সাস হলে কমপ্লিট কাউন্ট করতে হবে। সেম ফিগার উড বি ট্রিটেড অ্যাজ সেন্সাস অ্যান্ড পপুলেশন। যেমন ধরো আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে বিভিন্ন ব্যাচের, বিভিন্ন ইয়ারের, বিভিন্ন প্রোগ্রামের টোটাল স্টুডেন্ট আছে 3000, আমরা যদি ধরে নিই 3000 স্টুডেন্ট আছে। এখন এই 3000 আমরা যদি আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো নিয়ে একটা স্টাডি করি, ইমেজ নিয়ে একটা স্টাডি করি, কোয়ালিটি নিয়ে একটা স্টাডি করি, তাহলে আমরা যদি 3000 স্টুডেন্টের কাছে যদি রিচ করি, তখন এটা হবে সেন্সাস, বিকজ উই আর কাউন্টিং, উই হ্যাভ রিচ টু অল অফ দেম, তখন এটা হবে সেন্সাস। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমার 3000 স্টুডেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমরা যদি একটা পোর্শন নিয়ে কাজ করি, সেটা হচ্ছে মনে করো আমরা 10% নিলাম, 300 স্টুডেন্টকে আমরা
স্যাম্পল হিসেবে বাছাই করলাম, তখন কিন্তু এই 3000 ফিগারটা সেন্সাস বলবো না, তখন এই 3000 ফিগারটাকে কি বলবো? পপুলেশন, বিকজ we have taken 300 as part of the population, not as part of the census. Census এ কোনো পার্ট হয় না, তখন এই ফিগারটাকে আমরা পপুলেশন বলবো, তখন ডিফাইন করবো এগ্রিগেট আইটেম অর পিপল হ্যাভিং দ্য সেম ক্যারেক্টার্স। তার মানে কি, আমরা সবার কাছ থেকে ইনফরমেশন পাবো, এরকম লোকদেরকে এক করলে এটা হচ্ছে আমার পপুলেশন। সেম জিনিসই আবার সেন্সাস হবে যদি আমি সবাইকে ইনক্লুড করি। এই বেসিক পার্থক্যটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সেন্সাস কমপ্লিট কাউন্টিং আর স্যাম্পল পার্ট অফ দ্য পপুলেশন, তাই না? আমরা স্যাম্পল পপুলেশন সাইজকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, আর স্যাম্পলটাকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করি, স্যাম্পল সাইজ আমরা বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 3000 পপুলেশন এলিমেন্ট থেকে আমরা যখন 300 স্টুডেন্টকে পিক করব, তাহলে 300 স্টুডেন্টকে কেন নিলাম? ধরে নিচ্ছি আমরা 300 বা 5% যদি নেই 250, তাহলে 250 বা 5% হবে 150 আর 10% 300। তাহলে এই 300 স্টুডেন্টকে যদি আমরা ইন্টারভিউ করি এবং তাদের রেজাল্ট দিয়ে যদি আমি এন্টায়ার পপুলেশনকে জেনারেলাইজ করতে পারি, তাহলে আমরা বলবো দিস sample size is representative, that is large sample and representative. But if the sample size is small, মনে করি আমি 30 জন নিলাম, 1% নিলাম, 30 জন, তো 30 জনের রেজাল্ট কিন্তু আমি এন্টায়ার পপুলেশনকে রিপ্রেজেন্ট করাতে পারবো না, তাই না? বাট আমরা একটা আইডিয়া পাবো, ইনিশিয়াল আইডিয়া পাবো, যেটা আমরা এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে আমরা নিয়ে থাকি। খেয়াল রাখতে হবে, একটা রিপ্রেজেন্টেটিভ, একটা নন রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা এটাকে জেনারেলাইজ করতেছি, তাই না? আমরা দুই ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা পড়ি রিসার্চে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, তাই না? তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা ইনফারেন্স বা কনক্লুশন ড্র করি অন দ্য পপুলেশন বেসড অন দ্য স্যাম্পল ডেটা, স্যাম্পল রেজাল্টস। তাহলে আমরা দেখলাম সেন্সাস, দেখলাম পপুলেশন, দেখলাম স্যাম্পল। এখন বুঝবো আমরা স্যাম্পলিং। স্যাম্পলিং হচ্ছে একটা টেকনিক অর মেথড বাই হুইচ উই ক্যান সিলেক্ট অর পিক স্যাম্পল ফ্রম দ্য পপুলেশন। পপুলেশন থেকে এই যে আমরা 300 স্যাম্পলকে পিক করব, কিভাবে করব? দিস ইজ কল্ড স্যাম্পলিং, ইজ এ মেথড অর টেকনিক। তো আমাদের এরপরে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্যাম্পলিং ডিজাইন প্রসেস। 11.1 ফিগার, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটাকে আমরা স্যাম্পলিং ডিজাইন প্রসেস বলি অথবা স্যাম্পলিং প্ল্যান বলে থাকি। আমরা অনেক সময় স্যাম্পল সার্ভে করতে একটা প্ল্যান করি, এটা হচ্ছে প্ল্যান করতে হয় বিফোর স্টার্টিং দ্য প্রজেক্ট, তাই না? বিফোর গ্যাদারিং দ্য ইনফরমেশন। প্রথম হচ্ছে ডিফাইন দ্য পপুলেশন, আমরা বলেছি পপুলেশনের কথা। এখানে পপুলেশনের ক্ষেত্রে এলিমেন্ট আমাদের জানতে হবে, স্যাম্পলিং ইউনিট কি সেটা জানতে হবে, এখানে আমাদের টাইমটা জানতে হবে, এখানে কাভারেজটা জানতে হবে, এক্সটেন্টটা জানতে হবে, তাই না? তাহলে ডিফাইন দ্য টার্গেট পপুলেশন। তাহলে টার্গেট পপুলেশন কারা? ফ্রম হোয়ার উই ক্যান গেট দ্য ইনফরমেশন, হু আর দে আর দ্য রেসপন্ডেন্টস। তারা এটা ডিপেন্ড করবে আমার রিসার্চের নেচারের উপর। আমি বললাম এটা শিক্ষক হইতে পারে, টিচার হইতে পারে, তাই না? এটা স্টুডেন্ট হতে পারে, এটা হাউস ওয়াইফ হতে পারে, এটা রিটেল আউটলেট হতে পারে, তাই না? এটা তোমার স্লাম পিপল হতে পারে, এটা অফিসের এক্সিকিউটিভ হতে পারে, এটা সেলস পিপল হতে পারে। ডিপেন্ড করবে আমি কাকে ইন্টারভিউ করতেছি, তার টোটাল এগ্রিগেটকে আমরা বলছি পপুলেশন। এখন এই পপুলেশনের এখানে ইম্পর্টেন্ট দুটো বিষয় ডিসকাস করবো, এটা মনে রাখতে হবে কিন্তু। ডিটারমাইন দ্য স্যাম্পলিং ফ্রেম। হোয়াট ইজ স্যাম্পলিং ফ্রেম? বুঝতে হবে স্যাম্পলিং ফ্রেম ইজ এ লিস্ট অফ দ্য টার্গেট পপুলেশন। এই যে টার্গেট পপুলেশন আমি ডিফাইন করলাম, এই যে আমার মার্কেটিং ডিপার্টমেন্টের টার্গেট পপুলেশন হচ্ছে 3000 স্টুডেন্ট। তাই 3000 স্টুডেন্টের একটা লিস্ট যদি আমরা কালেক্ট করি, এটাকে আমরা বলবো স্যাম্পলিং ফ্রেম। তাহলে এই লিস্টটা কোথেকে কালেক্ট করবো? উই হ্যাভ টু কালেক্ট ফ্রম এন অথেন্টিক সোর্স। তাহলে আমার ডিপার্টমেন্টের অফিস থেকে আমি কালেক্ট করতে পারি। ডিপার্টমেন্টের অফিসে আমার ব্যাচ ওয়াইজ এবং প্রোগ্রাম ওয়াইজ স্টুডেন্টের লিস্ট ডিপার্টমেন্টে আছে, অথবা যদি আমি রেজিস্টার বিল্ডিং এ যারা যেখানে ভর্তি হয়েছে সেখান থেকে ভর্তি সেকশন থেকে নিতে পারি। আমাকে একটা অথেন্টিক সোর্স থেকে কিন্তু এই টার্গেট পপুলেশনে আবার এটা কালেক্ট করতে হবে, তাই না? মনে করো আমার ধানমন্ডি এলাকার হাউস ওয়াইফদেরকে আমি ইন্টারভিউ করবো, বনানী এলাকার হাউস ওয়াইফদের ইন্টারভিউ করবো, তার টোটাল টার্গেট পপুলেশন আমাকে ডিফাইন করলাম। এখন তাদের লিস্ট আমি কোথেকে পাবো? আমার লিস্ট তো পেতে হবে। লিস্ট কোথেকে পাবো? ভোটার লিস্ট থেকে পাবো, তাই না? সো একটা অথেন্টিক সোর্স থেকে আমাকে পেতে হবে, তাই না? এটা ভোটার লিস্ট হতে পারে, তারপরে কিছু কিছু টার্গেট পপুলেশন আমরা টেলিফোন ডিরেক্টরি থেকে পেতে পারি, অ্যাসোসিয়েশন ডিরেক্টরি থেকে পেতে পারি, বিভিন্ন লিস্ট থেকে পেতে পারি। এগুলো হচ্ছে সোর্স। এখান থেকে কিন্তু এই স্যাম্পলিং ফ্রেমটা কালেক্ট করতে হবে। এই স্যাম্পলিং ফ্রেমটা যদি আমরা না পাই, যদি স্যাম্পলিং ফ্রেম যদি থাকে তাহলে এক ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ হবে, স্যাম্পলিং ফ্রেম যদি না থাকে তাহলে আরেক ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ হবে। এটা কিন্তু অনেকে জানে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম স্যাম্পলিং ফ্রেম ইজ এ লিস্ট অফ এ টার্গেট population. Then third step involved in sampling design process is to select the sampling technique. এখানে দুই রকম টেকনিক আছে, একটা হলো র্যান্ডম স্যাম্পলিং টেকনিক বা প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি বা পারপাসিভ স্যাম্পলিং টেকনিক। এগুলো রিসার্চে স্ট্যাটিস্টিক্সে পড়ে। তারপর আমি বলি র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে ইজ এ স্যাম্পলিং
where each element of the population has an equal chance of being selected. এটাকে আমরা probability বা random sampling বলি। যখনই স্যাম্পলিং ফ্রেমটা থাকবে, তার মানে পপুলেশনের লিস্ট থাকবে, তখনই আমরা র্যান্ডম স্যাম্পলিং টেকনিক ইউজ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। that is হচ্ছে if the target population is known and list are available, then we can use the random or probability sampling technique. আর যদি আমার টার্গেট পপুলেশনের লিস্ট না থাকে, যেটা স্যাম্পলিং ফ্রেম যদি আমি না পাই, অথবা ইনফিনিট পপুলেশন যদি থাকে, আমি জানি না যে পপুলেশন কত। মনে করো আমি যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা শপিং মলে লোকদেরকে ইন্টারভিউ করব, কিন্তু এখানে কি পরিমাণ ট্রাফিক ফ্লো হয়, কতজন লোক যায়, কাস্টমার যায়, এই সংখ্যা আমাদের জানা নাই। তখন কিন্তু আমি যদি বলি যে র্যান্ডম স্যাম্পলিং টেকনিক হ্যাজ বিন ইউজ, টোটালি রং হবে। বলতে হবে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, মল ইন্টারসেপ্ট ইন্টারভিউ অথবা কনভিনিয়েন্স স্যাম্পলিং, তাই না? ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাবিউজ যারা, আমি তাদের জানি না তারা কারা, কোথায় কোথায় আছে, কতজন লোক ড্রাগ নেয়, এটা আমার সংখ্যাটা জানা নাই, তখন কিন্তু আমি র্যান্ডম স্যাম্পলিং এ যেতে পারবো না। তখন আমাকে যেতে হবে নন প্রবাবিলিটি বা জাজমেন্টাল স্যাম্পলিং, সেটাকে আমরা বলি স্নোবল স্যাম্পলিং এ যেতে হবে, সেটা আমি পরে আসতেছি, তাই না? তাহলে স্যাম্পলিং ফ্রেম থাকলে আমরা র্যান্ডম বা প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ইউজ করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ইউজ করবো। তাহলে নন প্রবাবিলিটি বা পারপোসিভ স্যাম্পলিং ইজ এ স্যাম্পলিং where sample selection is done on the basis of the personal choice or judgment. এখানে প্রবাবিলিটি থিওরি অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তাহলে র্যান্ডম বা প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকে স্যাম্পল সিলেকশনে কোনো বায়াসনেস কাজ করে না, কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ স্যাম্পল সিলেকশনে বায়াসনেস কাজ করে, যেহেতু এখানে পার্সোনাল চয়েস দিয়ে আমরা স্যাম্পল পিক করি। যেমন আমি যদি তোমাদেরকে বলে দেই যে নীলক্ষেতে বইয়ের দোকান যারা বইয়ের মালিক, তাদের এখন বর্তমান অবস্থা কি সেটা জেনে আমরা একটা রিসার্চ করবো, তুমি ইন্টারভিউ করে আসো তোমার পছন্দ মতো। তুমি যখন তোমার পছন্দ মতো লোককে ইন্টারভিউ করলা, দোকানকে বাছাই করলা, এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং। আর আমি যদি বলে দেই যে দোকান নাম্বার 5, দোকান নাম্বার 10, দোকান নাম্বার 15, দোকান নাম্বার 20, দোকান নাম্বার 25, এভরি আফটার 5th এলিমেন্ট এখানে সিলেক্ট হয়েছে, তোমাকে ওইটাই করতে হবে, তখন সেটা হবে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, এটা প্রবাবিলিটি স্যাম্পলিং। সেটা আমরা কিভাবে বের করি পরে আসতেছি, দেখবো আমরা। দেন ডিটারমাইন দ্য স্যাম্পল সাইজ। এই স্যাম্পল সাইজ ডিটারমিনেশনে দুই ধরনের ফ্যাক্টর কনসিডার করা হয় বা হয়ে থাকে, একটা কোয়ালিটেটিভ ফ্যাক্টর আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর, সেটা আমরা দেখছি। তারপরে আমরা বলবো যে 4টা স্টেপ যদি প্রপারলি ফলো করা হয়, দেন উই ক্যান সে দ্যাট স্যাম্পলিং প্রসেস ইজ এক্সিকিউটেড বা হ্যাজ বিন এক্সিকিউটেড। এটা ইম্পর্টেন্ট না, এই 4টা স্টেপ মনে রাখতে হবে। তো কোনো কোনো বইতে কিন্তু 4 নম্বর স্টেপটা 3 নাম্বার আছে, এই 3 নাম্বারটা 4 নাম্বার আছে, তাদের ডাজেন্ট ম্যাটার, কিছু আসে যায় না। আমরা আগে স্যাম্পল সাইজ ঠিক করে টেকনিক পরে ঠিক করতে পারি, অথবা পরে আগে টেকনিক ঠিক করে স্যাম্পল সাইজ পরে ঠিক করতে পারি, এটা এমন কোনো বিষয় না। এরপরে এই যে এখানে দেখবা টার্গেট পপুলেশন সম্পর্কে বলা আছে, টার্গেট পপুলেশন কি, এবং এখানে এলিমেন্ট হচ্ছে অবজেক্ট, সে সাধারণত রেসপন্ডেন্ট, স্যাম্পলিং ইউনিট বলা আছে, এক্সটেন্ট হচ্ছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, আর টাইম হচ্ছে টাইম আন্ডার দ্য কনসিডারেশন। আচ্ছা, এরপর স্যাম্পলিং ফ্রেম বলছে লিস্ট অফ অল দ্য স্যাম্পলিং ইউনিটস, যেমন টেলিফোন বুক, টেলিফোন ডিরেক্টরি, তারপর তোমার অ্যাসোসিয়েশন লিস্ট, ভোটার লিস্ট, এই সমস্ত জিনিস হতে পারে, এখানে একটু বলা আছে, বইয়ের মধ্যে আছে। তারপরে টার্গেট পপুলেশনের ক্ষেত্রে আমরা যে সমস্ত কোয়ালিটির ফ্যাক্টরগুলো আমরা চিন্তা করি, হ্যাঁ, পপুলেশন ডিটারমাইন করতে স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের ক্ষেত্রে বলছে এটা স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের ক্ষেত্রে the importance of the decision, the nature of the research, the number of variables, the nature of the analysis, sample size used in similar studies, incident rates, completion rates, resource constants, এগুলো একটু বইয়ের মধ্যে দেখতে হবে। এগুলো qualitative factors should be considered while determining the sample size, তাই না? আচ্ছা, তারপর এখানে দেখবা যে তোমার বিভিন্ন স্টাডির ক্ষেত্রে বলা আছে, যেমন প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চ, প্রবলেম সলভিং রিসার্চ, প্রোডাক্ট টেস্ট মার্কেটিং স্টাডিজ, তারপর টেলিভিশন, রেডিও, প্রিন্ট অ্যাডভার্টাইজিং, ফোকাস গ্রুপ, টেস্ট মার্ক, এগুলোর ক্ষেত্রে এখানে মিনিমাম স্যাম্পল সাইজ দেওয়া আছে আর একটা টিপিক্যাল রেঞ্জ দেওয়া আছে। মোটামুটি এটা হচ্ছে যে মিনিমাম স্যাম্পল সাইজ নিয়ে স্টাডিটা করতে হয়, আর এখানে হচ্ছে এত থেকে এত রেঞ্জটা হয়, এটা একটু জাস্ট তোমরা দেখে রাখলা আর কি। হ্যাঁ, এটা স্টাডি টু স্টাডি ভ্যারি করে, কম বেশি হতেই পারে। আচ্ছা, এই যে স্যাম্পলিং টেকনিক্স যেটা আমরা বলেছিলাম, নন প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি। তাই নন প্রবাবিলিটি হচ্ছে যে স্যাম্পল সিলেকশনটা পার্সোনাল চয়েস বা জাজমেন্ট অ্যাপ্লাই করে করা হয়, এবং এখানে যখন স্যাম্পলিং ফ্রেম থাকবে না, মানে পপুলেশন ইনফিনিট থাকে, আননোন থাকে, সেক্ষেত্রে আমরা তখন কনভিনিয়েন্স স্যাম্পলিং, সুবিধা মতো আমরা রেসপন্ডেন্টকে পিক করি বা আইটেমকে পিক করি। জাজমেন্টাল, এখানেও আমরা জাজমেন্ট অ্যাপ্লাই করি, এখানে যেমন পিপল সিলেক্ট করা হয়, এখানে আইটেম, দোকান বা অফিস বা এইসব পিক করা। কোটা স্যাম্পলিং হচ্ছে যে আমাদের কন্ট্রোল কতগুলো কোটা থাকবে, যেমন জেন্ডার, যেমন রেস, যেমন ইনকাম, রিলিজিয়াস, এগুলোর ভিত্তিতে আমরা প্রথমে টোটাল পপুলেশনকে কতগুলা ভাগে ভাগ করে ওইখান থেকে আমাদের পছন্দ মতো আমরা কোটা থেকে স্যাম্পলটা নিই। এখানেও জাজমেন্ট, পার্সোনাল চয়েস কাজ করে। স্নোবলটা অলরেডি বলেছি যে ইনিশিয়াল রেসপন্ডেন্টস আর সিলেক্টেড, then subsequent respondents are selected on the basis of the information provided by the previous respondent. Drug addicted, তারা 2-3 জনকে আমরা পিক করে তাদেরকে
ইন্টারভিউ করার পর তারপর তাদের থেকে ইনফরমেশন নিয়ে আমরা পরবর্তী রেসপন্ডেন্টকে আমরা সিলেক্ট করলাম, যেটাকে বলা হয় রেফারেল ফ্রম রেফারেলস। তারপর বলা আছে রেফারেল ফ্রম রেফারেলস, অর্থাৎ স্নো বল কেন আসছে? স্নো বল হচ্ছে বরফের একটা বল, যদি আমরা একটা স্লোপের মধ্যে ড্রপ করি, বলটা গড়িয়ে গড়িয়ে এক জায়গায় গিয়ে থামার পরে বলটা কি হবে? আগের থেকে বড় হবে, কারণ তার সাথে আরো বরফের বল জড়াবে। তো ওইখান থেকে এটা আসছে। আমরা যখন বলি যে স্নোবল ইফেক্ট মানে কি, ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া। প্রাথমিকভাবে আমরা একজন দুইজনকে প্রথমে জিজ্ঞাসা করি, তারপর তাদের থেকে ইনফরমেশন ভিত্তিতে আমরা পরবর্তী রেসপন্ডেন্ট গুলাকে বাছাই করা, এটাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং। আর প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে আমরা বললাম হোয়েন স্যাম্পল সিলেক্ট করা হয় প্রবাবিলিটি টেকনিক অ্যাপ্লাই করে, যেখানে প্রত্যেকটা স্যাম্পল এলিমেন্টের ইকুয়াল চান্স থাকে। এটা আমার 4টা মেথড আছে। সিম্পল র্যান্ডম, এখানে লটারি মেথড অথবা র্যান্ডম নাম্বার টেবিল ইউজ করা হয়। আমরা লটারি যখন করব তখন এখানে আমার ওই যে উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট বা এইচডিএন অ্যাপ্রোচটা ইউজ করা হয়। সিস্টেমেটিক হচ্ছে টোটাল পপুলেশনকে স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করলে একটা ইন্টারভেল বেরোবে, ওই এভরি আফটার ইন্টারভেল দিয়ে আমরা স্যাম্পলকে পিক করবো, যেটা আমি যে বললাম বাসা নাম্বার এত, দোকান নাম্বার এত, এভরি আফটার ইন্টারভেল। সেটা কিভাবে করি? আমরা টোটাল পপুলেশনকে স্যাম্পল দিয়ে ভাগ করলে যে একটা ইন্টারভেল বেরোবে, সেই ইন্টারভেলটাকে আমরা রাউন্ড করে নিব। যেমন আমি যদি মনে করো আমার ডিপার্টমেন্টের আমার ক্লাসে মনে করো 100 জন স্টুডেন্ট আছে, এখন 100 জন থেকে আমি মনে করো 20 জন স্টুডেন্টকে আমি পিক করব, তাহলে 100কে আমি যদি পপুলেশন ধরি আর 20 জন যদি আমি স্যাম্পল সাইজ ধরি, ভাগ করলে কত হয়? 5। তাহলে প্রতি 5 জন পরপর যে স্টুডেন্ট তাকে আমি যদি সিলেক্ট করি, তাহলে এটা হবে আমার সিস্টেমেটিক স্যাম্পলিং। স্টাডি ওয়ার্ড স্যাম্পলিং হচ্ছে টোটাল পপুলেশনকে কতগুলো ডিভিশনে ভাগ করব, এক একটা ডিভিশনকে বলা হবে স্ট্যাটা মানে হচ্ছে লেয়ার, স্তর। এই ভাগ করার জন্য একটা স্পেসিফিকেশন লাগবে, একটা ক্রাইটেরিয়া লাগবে। বেসড অন হোয়াট? বেসড অন প্রফিটেবিলিটি হতে পারে, বেসড অন ইনভেস্টমেন্ট হতে পারে, বেসড অন সেলস হতে পারে, অনেক কিছু দিয়ে কিন্তু আমরা সেকশনে ভাগ করি। পরে আমরা প্রত্যেকটা স্ট্যাটা থেকে স্যাম্পল পিক করি বেসড অন কি পার্সেন্টেজ অর প্রপোর্শন। তাহলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে প্রত্যেকটা স্ট্যাটা থেকে আমরা যখন শতকরা হারে বা অনুপাত হারে স্যাম্পল পিক করবো, তাহলে প্রত্যেক স্ট্যাটা থেকে স্যাম্পল সিলেক্ট হওয়া এনশিওর করা যাবে। কিন্তু আমি যখন সিম্পল র্যান্ডম করবো, একটা লটারি করলাম, তখন দেখা যাবে যে কোনো গ্রুপ থেকে বেশি হইতেছে, কোনো গ্রুপ থেকে একদম কম হইতেছে, কোনো গ্রুপ থেকে লটারি নাও উঠতে পারে। তো এটা একটা অল্টারনেটিভ মেথড যে আমরা স্টাডি ওয়াইড স্যাম্পলিং টেকনিক ইউজ করি। ক্লাস্টার স্যাম্পলিং, যখন টার্গেট পপুলেশন অনেক বড় হয়, স্যাম্পল সাইজও বড় হয়, তখন আমরা এই ক্লাস্টার স্যাম্পলিং ইউজ করে থাকি, তাই না? এটাকে এরিয়া স্যাম্পলিংও বলা হয়। আমরা একটা সিটি ম্যাপ ইউজ করি বা একটা দেশের ম্যাপ, মনে করো ঢাকা শহরকে আমরা মনে করো যে ধরো 200 ব্লকে বা 100 ব্লকে ভাগ করলাম, এরিয়া বেসড ভাগ করে এটাকে একটা ব্লক। তখন আমরা এখান থেকে 3 বা 4টা ব্লককে বা 5টা ব্লককে আমরা পিক করলাম র্যান্ডমলি, লটারি করে পিক করে, ওই ব্লকের মধ্যে যত রেসপন্ডেন্ট থাকবে আমরা সবাইকে ইন্টারভিউ করব। আবার ওর মধ্যে থেকে আবার আমরা ভাগ করেও করতে পারি। এটা সিঙ্গেল স্টেজ, মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং আছে, না? এটা ক্লাসটা মানে গুচ্ছ, সবাইকে আমাদের ইন্টারভিউতে নিতে হবে। এগুলো স্ট্যাটিস্টিক্সে পড়ানো আছে, বইতেও আছে, এক্সাম্পল আছে, তোমরা দেখবে সুন্দর সুন্দর এক্সাম্পল আছে এখানে। এই যে কনভেনিয়েন্স স্যাম্পলিং এখানে বলা আছে, যদি স্লাইডে এইভাবে বলা আছে, বইতে পড়লেই পাবা। এই যে গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন আছে আর এক্সাম্পল আছে, প্রত্যেকটা কিন্তু এইভাবে আছে, গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন, এক্সাম্পল, প্রত্যেকটা এইভাবে দেওয়া আছে। যেখানে কন্ট্রোল ভেরিয়েবল, সেক্স, মেল ফিমেল ভাগ করলো 100 জনের মতো, এটা কিন্তু তোমার পছন্দ অনুযায়ী নিচ্ছ, পার্সোনাল চয়েস। টোটাল 1000-1000-এর মধ্যে আমি 100 জন নিব, 100 জনকে আমি কিভাবে নিচ্ছি সেটা আমি ভাগ করে দেখাইলাম, বা 200 জন নিলাম, কিভাবে নিলাম সেটা দেখাইলাম। দেন গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন অফ কোটা স্যাম্পলিং, সেটাও বলা আছে। স্নোবল স্যাম্পলিং, এটাও গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন কিভাবে সেটাও বলা আছে। তারপরে সিম্পল র্যান্ডম, এটাও গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন, এগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখবা। কঠিন কিছু না, কিন্তু তোমার যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কারণ আমি যেটা বললাম ওই স্যাম্পলিং ফ্রেমটা অনেকে বুঝে না। স্যাম্পলিং ফ্রেম কি? লিস্ট অফ দ্য টার্গেট পপুলেশন। আমরা কখন র্যান্ডম স্যাম্পলিং ইউজ করবো? যখন আমার লিস্ট স্যাম্পলিং ইয়ে থাকবে, টার্গেট কি স্যাম্পলিং ফ্রেম, যেটা আমি বলছিলাম, যে আমার লিস্ট যখন জানা থাকবে তখন আমরা র্যান্ডম স্যাম্পলিং ইউজ করতে পারবো, আদারওয়াইজ আমাকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ইউজ করতে হবে। আচ্ছা, আমি আরেকটা 2টা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, আমার কথা শুনতেছো তোমরা? আমি বোধহয় আগে এক্সাম্পলটা দিয়েছিলাম মনে হয় আগে। সেটা হচ্ছে এরকম যে একটা সিরিয়াল ম্যানুফ্যাকচার কোম্পানি, সিরিয়াল প্রোডাক্ট যারা বানায়, মনে করো নেসলে কোম্পানি, মাইক বন্ধ রাখো, নেসলে কোম্পানি, নাসিম খান মাইক বন্ধ রাখো, 191 রুল নাম্বার, হ্যাঁ। Cereal product company would like to investigate the consumption pattern বা usage pattern of cereal products in Dhaka city, ধরে নাও। এখন এটা একটা স্টাডি করবে, ইনভেস্টিগেশনটা করতে গেলে আমার টার্গেট পপুলেশন ডিফাইন করতে হবে, আর স্যাম্পলিং ফ্রেমকে যদি আমি ডিফাইন করতে বলি, কি বলবা? তাহলে সিরিয়াল প্রোডাক্ট কারা কিনে? প্যারেন্টস, বাচ্চাদের বাবা মা কিনে। তাহলে বাবা মা হচ্ছে এখানে টার্গেট পপুলেশন, বিকজ তাদের থেকে আমরা ইনফরমেশন পাবো। এখন এই বাবা মাদের লিস্ট করতে পাবো, স্যাম্পলিং ফ্রেম হচ্ছে এই প্যারেন্টসদের লিস্ট
এই প্যারেন্টসদের লিস্ট আমরা অনেক জায়গা থেকে পেতে পারি। আমরা সিটি কর্পোরেশন যেখানে নিবন্ধন হয় সেখান থেকে পেতে পারি, আমরা হসপিটাল যেখানে বাচ্চা হয় সেখান থেকে পেতে পারি, তাই না? মানে আমাকে কিন্তু একটা অথেন্টিক সোর্স থেকে কিন্তু আমাকে এই লিস্ট কালেক্ট করতে হবে। আমরা যদি বলি যে বাংলাদেশে একটা লোকাল টেলিভিশন, মনে করো যে এটিএন বাংলা অথবা মনে করো এনটিভি বা আরটিভি, তারা যে সমস্ত দর্শকরা টেলিভিশন দেখে তাদের প্রোগ্রামিং হ্যাবিটটা কি, ভিউইং হ্যাবিটটা কি, এবং তারা কি কি প্রোগ্রাম প্রিফার করে, তাই না? দে উড লাইক টু ইনভেস্টিগেট দ্য প্রোগ্রাম প্রেফারেন্সেস অ্যান্ড দ্য ভিউইং হ্যাবিটস অফ দ্য ক্রাউড। হাউ উড ইউ নো, কিভাবে জানবে তারা? তাহলে এখানে আমি যদি বলি যে ডিফাইন দ্য টার্গেট পপুলেশন হিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য স্যাম্পলিং ফ্রেম, তাহলে টার্গেট পপুলেশন হচ্ছে অল ভিউয়ার্স যারা টেলিভিশন দেখে। তো তাদের লিস্ট কোথায় পাবো? বেসিক্যালি আমরা তো এখন তো সব জায়গায় কেবল নেটওয়ার্ক আছে, তো কেবল নেটওয়ার্ক অপারেটরের কাছ থেকে কিন্তু আমরা এই লিস্ট পাবো কারা কারা টেলিভিশন দেখে। তারপরে আমরা সেই লিস্ট নিয়ে পরে আমরা তাদেরকে ইন্টারভিউ করতে পারি, তাই না? তো ইন্টারভিউ করার জন্য আমাকে যখন রেসপন্ডেন্ট আমি বা স্যাম্পল আমি সিলেক্ট করব, তো স্যাম্পল সিলেক্ট করতে হলে তো আমাকে ওই পপুলেশনের লিস্টটা লাগবে। আর যদি পপুলেশন লিস্ট আমার না থাকে, তাহলে আমি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ গেলাম, আমার পছন্দ মতো যে কোনো বাসায় ঢুকে আপনার বাসায় ডিশ আছে কিনা ইন্টারভিউ করলাম, সেটা হইতে পারে। অথবা এটাও হইতে পারে যে স্যাম্পলিং ফ্রেম আমার জানা আছে, হ্যাঁ আমার জানা আছে, আমি র্যান্ডম স্যাম্পলিং এ নাও যেতে পারে, আমি নন প্রবাবিলিটি ইউজ করতে পারি, সেটাও হইতে পারে। যে আমার স্যাম্পলিং ফ্রেম ছিল কিন্তু আমি ইউজ করি নাই, আমি নন প্রবাবিলিটি ইউজ করি, সেটাও হইতে পারে। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমার পপুলেশন টা আননোন, আমি যদি সেখানে বলি যে আমি র্যান্ডম স্যাম্পলিং ইউজ করি, এটা হবে না, এটা করা যাবে না, এটা মেথোডোলজিক্যালি রং হবে, খেয়াল রাখতে হবে। এই তো এই চ্যাপ্টারে বোধহয় এটাই আছে, এরপরে মনে হয় এখানে আর কিছু নাই সম্ভবত। এখানে বোধহয় আবার ওই যে স্ট্রেংথস এন্ড উইকনেসেস অফ বেসিক স্যাম্পলিং টেকনিক, এই যেখানে 4টা টেকনিক, এখানে 4টা টেকনিকের স্ট্রেংথস এবং উইকনেস গুলো দেওয়া আছে, এটা একটু দেখতে পারো, দেখে রাখতে পারো। বই অনেক ডিটেইলস আছে, বুঝছো? ওই যে ক্লাস্টার স্যাম্পলিং দেখো, 1 স্টেজ স্যাম্পলিং, 2 স্টেজ স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং। 2 স্টেজ আবার দুই রকম, সিম্পল ক্লাস্টার, প্রবাবিলিটি প্রপোর্শনেট টু সাইজ স্যাম্পল। তো এগুলো একটু এক্সাম্পল গুলো বই দেখতে হবে, নাহলে এগুলো বোঝা যাবে না। চ্যাপ্টার 12 এর একটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে মেইনলি ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল স্যাম্পল সাইজ ডিটারমিনেশন স্যাম্পলিং। স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের দুই ধরনের ফ্যাক্টর বলছিলাম, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। এখানে কোয়ান্টিটেটিভ একটা বিষয় এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি একটু, যে তোমার এই বিষয়গুলো একটু জানতে হবে। যে ওই যে প্যারামিটার আমরা বলি, যে প্যারামিটার মানে হচ্ছে যে এটা পপুলেশনের সাথে রিলেটেড, অর্থাৎ কতগুলো মেজার্স যেগুলা আমার পপুলেশনকে ডিসক্রাইব করে, পপুলেশন মিন, পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে সামারি স্ট্যাটিস্টিক্স বলি আমরা, এটা প্যারামিটার। স্ট্যাটিস্টিক শব্দটা হচ্ছে এটাও সামারি ডেসক্রিপশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেজার অফ দ্য স্যাম্পল। স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক যদি আমরা মেজার করি, যেমন স্যাম্পলের মিন, স্যাম্পলের ভেরিয়েন্স, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক। তাহলে প্যারামিটার, স্ট্যাটিস্টিক্স, এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। তারপরে ফিনিট পপুলেশন কারেকশন, যে কখনো যদি আমার পপুলেশন থেকে আপনি যখন বলো স্যার একদিনে স্যার অনেক প্রেশার বেশি হয়ে যাচ্ছে। না, বেশি কখনোই হচ্ছে না। খুব বেশি কেন হচ্ছে? বেশি হচ্ছে না তো, আমি অল্পই পড়াচ্ছি তো, আমি শেষ করি পরে কথা বলবো না। তো ওই যে ফিনিট পপুলেশন কারেকশন হচ্ছে আমার পপুলেশন সাইজ যদি দেখা যায় যে এটা 10% এর বেশি হয়ে যায় স্যাম্পল সাইজটা, তখন আমরা স্যাম্পল সাইজটা কমাই আনি, একটা ফর্মুলা আছে, সেটা ফিনিট পপুলেশন কারেকশন বলা হয়। আচ্ছা, এরপরে আমার প্রিসিশন লেভেলটা জানতে হবে। প্রিসিশন লেভেল হচ্ছে যে ওই যে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স, প্যারামিটার আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স। যেমন আমাদের ক্লাসের আমাদের 100 জন স্টুডেন্টের যদি আমি অ্যাভারেজ এইজ বের করি, অ্যাভারেজ এইজ মনে করো 25 বছর হলো, হ্যাঁ আমরা বের করি, ধরো আমি ফ্র্যাকশনটা গেলাম না, 25 বছর অ্যাভারেজ এইজ আমরা যদি বলি, এটা হচ্ছে আমার মিন অফ দ্য পপুলেশন। কিন্তু আমি এখান থেকে 20 জন স্যাম্পল হিসেবে পিক করলাম, পিক করে আমি দেখলাম যে আমার এখানে স্যাম্পলের মিন আসছে 24.75 ইয়ার্স। তাহলে এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স হলো, এই ডিফারেন্সটাকে আমরা বলি এই প্রিসিশন লেভেল, দ্য ম্যাক্সিমাম পারমিসেবল ডিফারেন্স বিটুইন দি স্যাম্পল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড দ্য পপুলেশন প্যারামিটার। তারপরে আমার কনফিডেন্স ইন্টারভেল লাগবে, this is the range into which the true population parameter assuming a given level of confidence। আর কনফিডেন্স লেভেল হচ্ছে
is the probability that a confidence interval will include the population parameter. So এই কনসেপ্ট গুলা অর্থাৎ মানে ডেফিনেশন গুলো যদি আমরা জানি তাহলে এটা আমাদের স্যাম্পল সাইজ ডিটারমিনেশনে আমাদের হেল্প করবে। আমাদের বইতে একটা এখানে কিছু আছে দেখবা, পপুলেশন আর স্যাম্পলের ইয়েগুলো দেয়া আছে, মানে সিম্বল গুলো দেয়া আছে, পপুলেশন, প্রপোর্শন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাইজ, এগুলো একটু দেখবা, তাহলে এটা সুবিধা হবে, কারণ এগুলো কিন্তু কাজে লাগবে পরে তোমাদের। হ্যাঁ, যেমন আমাদের পপুলেশনের ভ্যারিয়েন্সকে আমরা কি বলি, সিগমা স্কোয়ার আর এস স্কোয়ার, তাই না? এই সিম্বল গুলো তো আমরা জানি, তারপর একটু দেখে রাখলো। হ্যাঁ, তোমরা স্ট্যাট 2 তে কিন্তু এগুলো তোমাদের আলোচনা করা হয়েছে, এগুলো দেখছো তোমরা। হ্যাঁ, তারপরে এখানে যেটা হচ্ছে যে কনফিডেন্স ইন্টারভ্যাল, এই যে এখানে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন অফ মিনস এন্ড প্রপোর্শন, এখানে মোটামুটি 5টা 6 নম্বর লেভেলটা দিয়ে যে কারেকশন মেজার বলা হয়েছে। স্যাম্পল সাইজ যদি আমার 10% অফ পপুলেশনের 10% বেশি হয়ে যায়, তখন আমরা এটা দিয়ে এটাকে মিনিমাইজ করে নিয়ে আসি, কমায় নিয়ে আসি। এখন এই যে 5টা স্টেপ, প্রথম স্টেপটা হচ্ছে স্পেসিফাই দ্য প্রিসিশন লেভেল অফ প্রিসিশন, স্পেসিফাই দ্য কনফিডেন্স লেভেল, ডিটারমাইন দ্য জেড ভ্যালু, ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন এন্ড স্যাম্পল সাইজ আমরা ক্যালকুলেট করি। তো আমাদের বইতে এক্সাম্পলটা দেয়া আছে, আমি বলতেছি কোথায়, একটু বলতেছি পেজ নাম্বার কততে। পেজে, হ্যাঁ 376 পেজে এক্সাম্পলটা দেয়া আছে যে সুপারমার্কেট মানে ডিপার্টমেন্ট স্টোরে যারা শপিং করে তাদের উপর একটা স্টাডি হবে, যে তারা মান্থলি হাউস হোল্ড এক্সপেন্ডিচার কত করে, এই বিষয় নিয়ে একটা স্টাডি হবে। তো সেখানে দুইটা বিষয় দেওয়া আছে, একটা প্রিসিশন লেভেলটা দেওয়া আছে যে এটা ট্রু পপুলেশন ভ্যালু +-5 $, এটা দেওয়া আছে। আর বোধহয় দেয়া নাই, আরেকটা হলো যে তোমার দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন দেয়া আছে এত। হ্যাঁ, ক্যালকুলেট করে বের করতে হয় টোটাল পপুলেশনের একটা ডেটা ডিসপারশনটা কত, এটা $55 বলা আছে। আচ্ছা, এই দুইটা আমাদের ভ্যালু যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারবো। আমার টার্গেট পপুলেশন আমরা যদি জানি যে আমার টার্গেট পপুলেশন এত, তো সাধারণত যেটা হয় যে এক্সপেরিয়েন্স থেকে লোকজন 1% অথবা 5% অথবা 10% অথবা লেস দেন 1% অথবা একটা সংখ্যা নেই। যেমন আমার টার্গেট পপুলেশন 1 লাখ, আচ্ছা 1 লাখ থেকে আমি 500 স্যাম্পল বা 1000 স্যাম্পল নিয়ে স্টাডি করি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। কিন্তু আমরা যদি এক্স্যাক্টলি ডিটারমাইন করতে চাই যে আমি ফর্মুলা দিয়ে বের করে আমি এক্সাক্ট আমার স্যাম্পল সাইজ কত, আমি সেটা দিয়ে আমি রিসার্চ করব, সেক্ষেত্রে আমার টার্গেট পপুলেশন কত এটা না জানলেও কিন্তু আমরা বের করতে পারবো যে আমার কি পরিমাণ স্যাম্পল নিয়ে স্টাডিটা করা উচিত, আমি সেটাই আলোচনা করতেছি। যদি আমার এই প্রিসিশন লেভেলটা আমি ক্যালকুলেট করতে পারি অথবা ধরে নিতে পারি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি আমি জানা থাকে অথবা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমরা স্যাম্পল সাইজ ডিটারমাইন করতে পারবো। তাহলে আমার এটা প্রবলেমে এটা দেয়া আছে +-5 $, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করতেছি। ডি, এই যে ডি বলা হয়েছে, ক্যাপিটাল ডি মানে ডিফারেন্স। আর স্পেসিফাই দ্য কনফিডেন্স লেভেল সিএল, কনফিডেন্স লেভেলটা হচ্ছে এটা দুইটা লেভেলে হয়, একটা 95%, একটা 99%। এটা বলা আছে, কিছু বলা না থাকলে আমরা ধরে নিব 95%, যদি 95 বলা থাকে তাহলে 95 ধরবো, আর যদি 99 বলা থাকে 99 ধরবো। আচ্ছা, এখন এই 95 এই ভ্যালুর সাথে এই ভ্যালুর ডিফারেন্স সম্পর্ক আছে। এটা যদি 95 হয় তাহলে জেড ভ্যালুটা হবে 1.96 +-1.96। এটা যদি 99 হয় তাহলে এটা হবে 2.58। ওই হাইপোথিস টেস্টিং এর ক্ষেত্রে আমরা যে জেড ভ্যালুটা ফিক্সড ভ্যালু ধরে থাকি, ডিটারমাইন দ্য জেড ভ্যালু, ডিটারমাইন করবো কিভাবে, এই ভ্যালুটা ফিক্সড দেয়া মনে রাখতে হবে, এটা ফিক্সড দেওয়াই আছে 1.96 2.58 হইলো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে সিগমা, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমি ফর্মুলার মধ্যে ফেলবো, ফর্মুলা হচ্ছে এন মানে কি স্যাম্পল সাইজ, মানে কি সিগমা স্কোয়ার ইনটু, এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন, ইনটু জেড স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে সিগমা স্কোয়ার কত 55 স্কোয়ার, জেড স্কোয়ার কত, জেড কত 1.96 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার, তাহলে 465 স্যাম্পল নিয়ে একজন রিসার্চার স্টাডি করতে হবে। কখন, ওই যে যদি সে যারা ডিপার্টমেন্ট স্টোরে শপিং করে তাদের মান্থলি হাউস হোল্ড এক্সপেন্ডিচার এবং আরো অন্যান্য বিষয় নিয়ে যদি স্টাডি করতে চায়, এবং সেখানে যদি প্রিসিশন লেভেল $5 হয় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি $55 থাকে, forget about the size of the target population, but calculated sample size is 465. আর যদি আমরা প্রপোর্শন দিয়ে ইউজ করি তাই আমার এটা আরো কমে যাবে। আর যদি আমি এটা 95 এর জায়গায় যদি 99% আমরা কনফিডেন্ট থাকতে চাই, বা রিসার্চার যদি 99% কনফিডেন্ট থাকতে চায়, তাহলে স্যাম্পল সাইজটা বাড়বে। স্যাম্পল সাইজটা এখানে 800 মতো হয়ে যাবে, অর্থাৎ এটা 99 হওয়া মানে কি এই ভ্যালুটা হবে 2.58, বাকি সব ঠিক থাকবে। ক্যালকুলেট করলে এটা হয়ে যাবে 809 এর মতো হয়ে যায় আর কি, বা 810।
এই হচ্ছে আমার স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের অনেক ফর্মুলা আছে, অনেক বইতে অনেক ধরনের ফর্মুলা আছে, তুমি মিনিমামটা জেনে রাখো। তারপরে যদি স্যাম্পল সাইজটা যদি আমি মনে করি যে এটা আমার টার্গেট পপুলেশনের থেকে অনেক 10%-এর বেশি হয়ে যাচ্ছে, যদি আমি মনে করি তখন অথবা মনে করো এটা 1465 হয়ে গেছে, এটা 10%-এর বেশি হয়ে কথার কথা, তখন আমরা এই ফর্মুলা দিয়ে এটাকে কমিয়ে আনবো। এটাকে বলা হয় যে if the sample size represents 10% of the population, apply the finite population correction, এটা দিয়ে করতে হবে। এখনো আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, কি করবো বলো দেখি? আমরা তাহলে আমাদের এখন বাকি আছে কিন্তু 13, 14, 15 আর হচ্ছে 23। কি করব বলো? স্যার আমরা নিজেরা কিছু পড়ে আসি, এতে করে আর আপনি করে যদি অল্প একটু বলে দেন, রিভিউ করে দেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা 13, নিজেরা 14 তোমরা 13, 14 পড়ো। হ্যাঁ, Yes, sir. 13, 14 পড়ো। 15 নাম্বারটা আমি একটু হাইলাইট করবো, আর 23 নাম্বারটা এখন আমি একটু আলোচনা করি। 23 নাম্বারটা ইজি আছে, 10 মিনিট আলোচনা আর করি। স্যার চ্যাপ্টার 7 একটা বিষয় ছিল, এই যে কজাল রিসার্চ ডিজাইন। এটা পরে আমাকে মনে করে দিও। হ্যাঁ, ওকে স্যার। আমাদের পড়তে বলতেছেন, সো স্যার এই জায়গা থেকে যে বিষয়গুলো পড়া দরকার আমরা তো স্যার বলে সবই পড়ি স্যার, সো স্যার আপনি যদি একটু বলে বলে দিতেন দিব যে এই বলে দিব বিষয়গুলো বলে দিব বলে দিব বলে দিব বলে দিব। ওকে স্যার। এই যে রিপোর্ট প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন, এটা হচ্ছে আমি আমি এখন শেষের দিকে শেষে চলে গেলাম, মাঝখানে কিন্তু আমি আলোচনা করিনি, সেটা তোমরা দেখবা। ওই যে 13 নম্বর চ্যাপ্টার আছে ফিল্ড ওয়ার্ক, এটা সোজা ফিল্ড ওয়ার্ক প্রসেসটা দেখবা, এটা ধরে ধরে আগাবা। আর 14 নম্বর চ্যাপ্টার আছে ডেটা প্রিপারেশন প্রসেস, এই দুইটাই প্রসেস দেখলেই হবে। আর চ্যাপ্টার 15-তে আছে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ক্রস টেবুলেশন, হাইপোথিসিস টেস্টিং, সেটা আমি একটু আলোচনা করবো, অসুবিধা নেই। তাহলে রিপোর্ট প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন, আমরা এটা আমাদের মার্কেটিং রিসার্চ প্রসেসের এটা 6 নম্বর স্টেপ আমরা জানি। এবং প্রথম স্টেপটা ছিল প্রবলেম ডেফিনেশন, সেকেন্ড স্টেপটা ছিল ডেভেলপিং অফ এন অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম, থার্ড স্টেপটা ছিল রিসার্চ ডিজাইন ফর্মুলেশন, তাই না? তাহলে যে রিসার্চ ডিজাইন চ্যাপ্টার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 12টা চ্যাপ্টার কিন্তু সব রিসার্চ ডিজাইনকে নিয়েই, পুরো জিনিসটাই। এখন কথা বলছে রিসার্চ ডিজাইন কত ইম্পর্টেন্ট, 12টা চ্যাপ্টার শুধু রিসার্চ ডিজাইনের কম্পোনেন্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, তাই না? চ্যাপ্টার 4-এ ছিল সেকেন্ডারি ডেটা, চ্যাপ্টার 5 ছিল কোয়ালিটেটিভ রিসার্চ, চ্যাপ্টার 6 ছিল সার্ভে এন্ড অবজারভেশন, চ্যাপ্টার 7 ছিল কজাল রিসার্চ, চ্যাপ্টার 8 and 9 মেজারমেন্ট এন্ড স্কেলিং টেকনিক, চ্যাপ্টার 10 কোয়েশ্চেনের ডিজাইন, চ্যাপ্টার 11, 12 স্যাম্পল সাইজ এন্ড স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, তাই না? চ্যাপ্টার তোমার কি বলে 13 হচ্ছে ডেটা কালেকশন ফিল্ড ওয়ার্ক প্রসেস, চ্যাপ্টার 14 হচ্ছে ডেটা প্রিপারেশন প্রসেস। এই সবগুলোই কিন্তু তোমার রিসার্চ ডিজাইনের কম্পোনেন্ট, টাস্ক, তার স্টেপ, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এই বেসগুলো তো আমাদের জানতে হবে আর কি। আচ্ছা, এখন আমি এই 6 নম্বর যে স্টেপটা, আমাদের 3 নম্বর ছিল রিসার্চ ডিজাইন ফর্মুলেশন, 4 নম্বর ছিল ফিল্ড ওয়ার্ক, যদিও এটা রিসার্চ ডিজাইনের মধ্যে আসলে পড়ে, 5 নম্বর ছিল তোমার ডেটা প্রিপারেশন অ্যানালাইসিস, আর 6 নম্বর হচ্ছে রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন। তাহলে রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কি বলি যে একটা রিপোর্ট প্রিপেয়ার করা কার জন্য? ক্লায়েন্টের জন্য, তাই না? রিপোর্ট প্রিপেয়ার করতে গেলে একটা ফরম্যাট লাগে, সেই ফরম্যাট অনুযায়ী রিপোর্ট প্রিপেয়ার করতে হয়। তো নর্মালি যেটা হয় যে রিপোর্ট প্রিপেয়ার করতে গেলে মানে রিপোর্টটাকে ডকুমেন্টেড করতে হয়। আমরা যে প্রবলেম ডেফিনিশন থেকে শুরু করে একদম ডেটা অ্যানালাইসিস পর্যন্ত যা করা হয়েছে সেটা রিটেন ফর্মে, কম্প্রিহেন্সিভ ফর্মে এটাকে প্রেজেন্ট করতে হয়, এটাকে আমরা রিপোর্ট প্রিপারেশন বলি। তো এটার জন্য একটা স্টেপ আছে, আমরা এই স্টেপটা ফলো করে থাকি। এই যে দেখো রিপোর্ট প্রিপারেশন এবং প্রেজেন্টেশন প্রসেস, এই স্টেপগুলো দেখবা। 23.1 প্রবলেম ডেফিনেশন, অ্যাপ্রোচ, রিসার্চ ডিজাইন এন্ড ফিল্ড ওয়ার্ক, তারপরে ডেটা অ্যানালাইসিস, তারপরে ইন্টারপ্রিটেশনস, কনক্লুশনস এন্ড রিকমেন্ডেশন, এটা আমরা দেখবো একটু। তারপর রিপোর্টটা ফিজিক্যালি তৈরি করা হয়, প্রিপেয়ার করা হয়, তারপরে তৈরি করার পরে সাবমিট করার আগে ওরাল প্রেজেন্টেশন প্রয়োজন হয়, অনেক সময় ম্যানেজমেন্টকে ওরালি প্রেজেন্ট করতে হয়। তারপরে হচ্ছে রিডিং দ্য রিপোর্ট বাই দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টকে রিপোর্টটা পড়ে তারপরে তার রিসার্চ ফলো আপ হয়। এই হচ্ছে আমার ডেটা প্রিপারেশন প্রেজেন্টেশন প্রসেস। এরপরে আমরা যে দুইটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে এই যে রিপোর্টের ফরম্যাট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং রিসার্চ প্রজেক্ট এটা ভ্যারি করতে পারে, এদিক সেদিক হতে পারে, বাট এটা সিকোয়েন্সটা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা মার্কেটিং রিসার্চ রিপোর্ট যখন আমরা তৈরি করি তখন আমরা একটা রিপোর্টের ফরম্যাটটা মোটামুটি এরকম হয়, এবং ফরম্যাটটাকে 3টা ভাগে ভাগ করা আছে, দেখবা পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি কত।
পেজ 741 742, হ্যাঁ, পেজ 741 742-তে 23 নম্বর চ্যাপ্টারে এটা বলা আছে। এই পার্টটাকে এই যে এখানে 1 থেকে যে 9টা কম্পোনেন্ট আছে বা এলিমেন্ট আছে, এগুলো এই পার্টটাকে বলা হচ্ছে প্রিফেটরি পার্ট। প্রিফেটরি ডান দিকে বলা আছে, দেখবা প্রিফেটরি মানে হচ্ছে ইনিশিয়াল পার্ট অফ দ্য রিসার্চ প্রজেক্ট, প্রিফেটরি পার্ট। তাহলে এখানে কি থাকে? টাইটেল পেজ, একটা রিসার্চের টাইটেল পেজ থাকে, শিরোনাম থাকবে, এই শিরোনামটা থাকবে, শিরোনামের মধ্যে রিসার্চারের নাম এবং কোম্পানি, যে কোম্পানির জন্য এটা সাবমিট করা হচ্ছে সেই কোম্পানির নাম থাকতে পারে, যাই হোক এটা টাইটেল পেজ। তারপরে লেটার অফ ট্রান্সমিটাল। লেটার অফ ট্রান্সমিটাল হচ্ছে রিসার্চার একটা লেটার তৈরি করে রিগার্ডিং দ্য সাবমিশন অফ দ্য রিপোর্ট, যে রিপোর্টটা সাবমিট করা হচ্ছে এই ব্যাপারে যে লেটারটা রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়, এটাকে লেটার অফ ট্রান্সমিটাল বলা হয়। যে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট উই হ্যাভ কমপ্লিটেড দ্য রিসার্চ রিপোর্ট। একটা আমার ফোন আসছে জরুরি, একটু ফোন ধরি, তোমরা একটু ওয়েট করো, জাস্ট মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম লেটার অফ ট্রান্সমিটাল, যে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আই হ্যাভ কমপ্লিটেড দ্য রিপোর্ট, নাও উই আর সাবমিটিং 3 or 5 copies রিপোর্ট ফর ইউর কাইন্ড পেরুজাল, এটাকে লেটার অফ ট্রান্সমিটাল বলা হয়। এগুলো ডিটেল ডিসকাশন আছে, একটু দেখবা। লেটার অফ অথরাইজেশন। লেটার অফ অথরাইজেশন হচ্ছে যে রিসার্চারকে যখন বা রিসার্চ টিমকে যখন ক্লায়েন্ট অ্যাপয়েন্ট করে, যে লেটারটাতে, সেই লেটারটা অনেক সময় রিসার্চ রিপোর্টে অ্যাটাচ করে দেওয়া হয় ফর অথেন্টিকেশন। এটা দেওয়া ম্যান্ডেটরি না, বাট এটা দেয়। টেবল অফ কন্টেন্টস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টেবল অফ কন্টেন্টস হচ্ছে যেখানে একটা রিসার্চ রিপোর্টে কয়টা সেকশন, কয়টা চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টার আউটলাইনগুলো ইন ব্রিফ থাকে, তো তোমরা জানো টেবল অফ কন্টেন্টস। তারপরে যেগুলো থাকে যে থ্রুআউট দ্য রিসার্চ যে সমস্ত টেবিল, স্ট্যাটিস্টিক্যাল টেবিল অথবা রিপোর্টের পিছনেও থাকতে পারে, অথবা গ্রাফ অথবা অ্যাপেন্ডিসেস বা এক্সিবিট, এটার একটা তালিকা এখানে ইন ব্রিফ দেওয়া থাকে আর কি, তাই না? সাধারণত এটা লিস্ট অফ টেবিলস, গ্রাফ, চার্ট, এটাই থাকে। অ্যাপেন্ডিস এগুলো দরকার নেই, অ্যাপেন্ডিসেস বা এক্সিবিট হচ্ছে রিপোর্টের শেষে থাকে। এরপরে এই সেকশনের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সিকিউটিভ সামারি। এটাই ডিসিশন মেকাররা মেইনলি বা ক্লায়েন্ট এটা গো থ্রু করে। এখানে ইন্ট্রোডাকশন, তারপরে অবজেক্টিভস, তারপরে রিসার্চের যে মেথোডোলজি, তারপরে মেজর ফাইন্ডিংস, কনক্লুশনস, রিকমেন্ডেশনস, এটা একটা এন্টায়ার ওভারভিউ ইন ব্রিফ এক্সিকিউটিভ সামারির মধ্যে থাকে। এটা সাধারণত এখানে কোনো পেজ নাম্বার দেওয়া হয় না, এই পার্টটাকে আমরা প্রিফেটরি পার্ট বলি, প্রিফেটরি। তারপরে হচ্ছে সেকশন 10 থেকে পরের যে সেকশনগুলো, এটাকে বলে মেইন বডি, অর্থাৎ একদম ওই যে মার্কেটিং রিসার্চের প্রসেসের যে স্টেপগুলো অনুযায়ী কিন্তু আলোচনা করা আছে। প্রবলেম ডেফিনেশন, যেখানে ব্যাকগ্রাউন্ড টু দ্য প্রবলেম, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, তারপর সেকেন্ড স্টেপ অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম। অ্যাপ্রোচ টু দ্য প্রবলেমের মধ্যে কি থাকে মনে আছে? থিওরিটিক্যাল ফাউন্ডেশন, লিটারেচার রিভিউ, তারপরে অ্যানালিটিক্যাল মডেল, হাইপোথিসিস, রিসার্চ কোয়েশ্চেন, এগুলো কিন্তু এখানে থাকে। তারপরে থার্ড স্টেপে কি ছিল? রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইনের যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলো হচ্ছে টাইপ অফ রিসার্চ ডিজাইন, এটা কি এক্সপ্লোরেটরি না ডেসক্রিপটিভ না কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ না বোথ, তাই না? এটা বলা। তার মানে কি রিপোর্টে কিন্তু বলতে হবে পাস্ট বা প্রেজেন্ট ফর্মে, আর আমরা যখন প্রপোজাল তৈরি করি তখন বলতে হবে ফিউচার ফর্মে, যে এই ধরনের রিসার্চ ডিজাইন উইল বি ইউজড। আর এখানে হচ্ছে বলতে হবে এক্সপ্লোরেটরি অ্যান্ড ডেসক্রিপটিভ রিসার্চ মেথডস হ্যাভ বিন ইউজড, তাই না? এটা প্রেজেন্ট বা পাস্ট ফর্মে বা ওয়ার ইউজড আমরা বলি। দেন ইনফরমেশন নিডস, কি ইনফরমেশন এখানে ছিল সেটা একটু এখানে হাইলাইট করা। তারপরে সেকেন্ডারি সোর্স থেকে ডেটা কালেক্ট করেছে, কোন সোর্স, প্রাইমারি ডেটা কিভাবে কালেক্ট করেছে সেটা বলা। যদি স্কেলিং টেকনিক আমরা ইউজ করি কোয়ালিটিভ ডেটাকে কোয়ান্টিফাই করার জন্য, তাহলে সে কি টেকনিক ইউজ করা হয়েছে সেটা বলা। যেমন আমরা হয়তো লিকার স্কেল দিয়ে ডেটা কালেক্ট করেছি, তাই না? লিকার স্কেল। দেন হচ্ছে কোয়েশ্চেনের ডেভেলপমেন্ট অ্যান্ড প্রি টেস্টিং,
কোয়েশ্চেনার ডেভেলপ করা হয়েছে এবং কতজন স্যাম্পলের উপর প্রিটেস্টিং হয়েছে সেটা বলতে হবে। স্যাম্পলিং টেকনিক, এই যে টেকনিকটা বলতে হবে, এটাকে প্রবাবিলিটি না নন প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি হলে কোন মেথড, নন প্রবাবিলিটি কোন মেথড, কেন, সেই টেকনিক বলতে গেলে এখানে স্যাম্পলিং ডিজাইন প্রসেসটা ওইভাবে দিতে হবে। তারপরে হচ্ছে ফিল্ড ওয়ার্ক, এটা ফিল্ড ওয়ার্কের পরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস। আমরা ফিল্ড ওয়ার্ক করলাম, ফিল্ড ওয়ার্ক করার পরে ডেটা কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে, কি ধরনের সফটওয়্যার, এসপিএসএস হতে পারে, অ্যামাউস হতে পারে, তাহলে এসপিএসএস আমরা নর্মালি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি, আর অ্যামাউস হচ্ছে স্ট্রাকচারাল ইকুয়েশন, আমরা মডেল বলি SEM, যেটা তোমরা মাস্টার ডিগ্রিতে সরি MBA তে পড়বা, সেখানে রিসার্চ ডেটা অ্যানালিসিসের মেথড এবং প্ল্যান অফ ডেটা অ্যানালিসিস সফটওয়্যার। তারপর হচ্ছে অ্যানালিসিস করার পরে রেজাল্ট গুলো ইন্টারপ্রেট করে রিসার্চার, তাই না, তার তার যে স্ট্যাটিস্টিক্যাল আউটপুট গুলো আছে বা স্পেসিফিক রেজাল্ট গুলোকে এখানে রেজাল্ট অথবা আমরা ফাইন্ডিংস বলি। এটা একটা মেজর সেকশন। এরপরে যেটা অনেস্টলি কনফেস করতে হচ্ছে লিমিটেশনস এন্ড ক্যাভিয়েটস। লিমিটেশনটা হচ্ছে যে একটা রিসার্চ করতে গেলে রিসার্চার কি লিমিটেশন ফেস করেছে এটা বলতে হবে। আমরা সাধারণত কি লিমিটেশন দেখি, একটা হতে পারে ল্যাক অফ ডেটা বা ইনফরমেশন, তারপরে আমরা বলতে পারি ফান্ড কনস্ট্রেইন, টাইম কনস্ট্রেইন, তাই না, তারপরে আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য রেসপন্ডেন্ট, মিসবিহেভ বাই দ্য রেসপন্ডেন্ট, মিসবিহেভ এটা খুব ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে লিমিটেশনস। একটা রিসার্চের লিমিটেশনটা অনেস্টলি কনফেস করা বেটার, তাই না। এবং আমরা আগেও বলেছি যে একটা ভালো রিসার্চের লিমিটেশন থাকাই স্বাভাবিক। এই জন্য বলছে যে একটা গুড রিসার্চের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লিমিটেশনস মাস্ট বি রিভিলড ফ্র্যাঙ্কলি, মাস্ট বি রিভিলড ফ্র্যাঙ্কলি। অবশ্যই এটা ফ্র্যাঙ্কলি উপস্থাপন করতে হবে, প্রদর্শন করতে হবে, দেখাইতে হবে, যদি কনফেস করা বেটার। আর কোনো লিমিটেশন নাই রিসার্চে, এটা হতেই পারে না। দেখবা খারাপ মানুষ নিজের সমালোচনা করবে না, ভালো মানুষ আত্মসমালোচনা করবে। সো ভালো রিসার্চের লিমিটেশন থাকাই স্বাভাবিক। ক্যাভিয়েট হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। ক্যাভিয়েট এটা থাকতে হবে কেন, এটা বলা হয়েছে যে এটা ক্যাভিয়েট মানে হচ্ছে ওয়ার্ন করা, ওয়ার্নিং রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং দ্য ফাইন্ডিংস অফ দ্য রিসার্চ রিপোর্ট। অর্থাৎ রিসার্চার বা রিসার্চ টিম ডিসিশন মেকার বা ক্লায়েন্টকে ওয়ার্ন করবে যে লোক we have done the research through a standard procedure, by using the standard procedure we have followed everything, but don't heavily rely on the findings of the report. কারণটা কি, কারণটা হচ্ছে যে এটা কিন্তু ম্যাথামেটিক্যাল বা এক্সপেরিমেন্টাল কোনো বিষয় না যে আপনি এটা ইউজ করলে এক্সাক্ট 100% রেজাল্ট আসবে। এটা ন্যাচারাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের রিসার্চ না, ইটস এ ম্যাটার, ইটস এ এরিয়া অফ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের এরিয়া। সুতরাং এটা রেজাল্ট সবসময় একই রকম নাও হইতে পারে, এই জন্য পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। এই ওয়ার্নিংটা কিন্তু রিসার্চারের দায়িত্ব দেয়া, কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না, এটা ডিপেন্ড করে। দেন হচ্ছে ফাইনালি কনক্লুশনস এন্ড রিকমেন্ডেশনস। কেউ কেউ কনক্লুশনস এন্ড রিকমেন্ডেশন বলে, কেউ কেউ কনক্লুশনস, রিকমেন্ডেশনস এন্ড পলিসি ইমপ্লিকেশনস বলে। আবার এরপরে আরেকটা সেকশন থাকে ডাইরেকশন ফর ফার্দার রিসার্চ, যে আমার এই রিসার্চটা এই জিনিস করতে পারে নাই, কিন্তু ভবিষ্যতে যারা রিসার্চ করবে তারা এগুলা এই বিষয়গুলো কভার করতে পারে। এগুলো সাধারণত একাডেমিক রিসার্চের ক্ষেত্রে দেওয়া হয়, কমার্শিয়াল রিসার্চে থাকে না, তাই কমার্শিয়াল রিসার্চে কনক্লুশন রিকমেন্ডেশনে দেওয়া হয়। আর এই পার্টটাকে আমরা বললাম মেইন বডি, আর এই পার্টটাকে আমরা বলবো অ্যাপেন্ডেড পার্ট। অ্যাপেন্ডেড মানে অ্যাপেন্ডিক্স, এডিশনাল ইনফরমেশন গুলো রিপোর্টের যে অংশে থাকে অতিরিক্ত পিছনের দিকে থাকে, যেমন যে কোয়েশ্চেনের ডেটা কালেক্ট করা হয় বা যে সেট অফ কোয়েশ্চেনের ডেটা, সেই সেটগুলো দিয়ে দেওয়া পিছনে, যাতে করে রিডাররা দেখে বুঝতে পারে কি কি কোয়েশ্চেন ছিল। ব্ল্যাঙ্ক কোয়েশ্চেনের গুলো আউটপুট, স্ট্যাটিস্টিক্যাল আউটপুট, যে ফ্রিকোয়েন্সি টেবিল গুলো, ইউনিভেরিয়েন্ট বা বাইভেরিয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল গুলো তৈরি করা হয়, সেগুলোকে সাম আপ করে আমরা একটা অ্যাপেন্ডিক্সে দিতে পারি। এটা অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2, অন্যান্য লিস্ট, গ্রাফ, চার্ট যদি থাকে সেটা আমরা অ্যাপেন্ডিক্স 3, 4, 5 এ দিলাম। এটাকে এক্সিবিট বা অ্যাপেন্ডিসেস বলা হয়। এটা এডিশনাল পার্ট থেকে রিপোর্ট, এই তিনটা পার্ট রিসার্চ রিপোর্টে দিতে হয়। এগুলো কিন্তু এখানে ডিটেইল ডিসকাশন আছে, গাইডলাইন গুলো দেওয়া আছে। তোমরা দেখবা যেমন এখানে রিপোর্ট রাইটিং এর কতগুলো গাইডলাইন আছে, 6টা গাইডলাইন আছে। এটা একটু দেখবা, রিডারদের জন্য একরকম গাইডলাইন, ইজি টু ফলো, প্রেজেন্টেবল এন্ড প্রফেশনাল অ্যাপিয়ারেন্স হতে হবে, অবজেক্টিভ যেটা যা আসবে সেটাই রিপোর্টে বলা, রিইনফোর্স টেক্সট উইথ টেবলস এন্ড গ্রাফ দিয়ে সাপোর্ট দিতে হবে, এবং রিপোর্টটা যেন সংক্ষিপ্ত, টার্স মানে কনসাইজ হতে হবে। এগুলা কিছু এরকম গাইডলাইন দেওয়া আছে, গ্রাফিক্যাল ম্যাপ, হ্যাঁ, এগুলা কিছু পাই চার্ট দিয়ে, এগুলা আমরা নর্মালি যেগুলো এই ধরনের চার্টটার, লাইন চার্ট, স্ট্যাটাম চার্ট, পিক্টোগ্রাফ, এগুলো যদি প্রয়োজন হয়, বার চার্ট, হিস্টোগ্রাম, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে ইউজ হয়। ওরাল প্রেজেন্টেশন নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে রিপোর্ট তৈরি করার পরে সাবমিট করার আগে ম্যানেজমেন্ট উদ্দেশ্যে ওরাল প্রেজেন্টেশন দেয় রিসার্চার। তো ওরাল প্রেজেন্টেশন দিতে গেলে দুইটা বিষয় কনসিডারেশন রাখতে হয়। একটা হচ্ছে পারপাস হচ্ছে যে এন্টায়ার রিসার্চটা ক্লারিফাই করা হয় অডিয়েন্সের সামনে, ডিসিশন মেকারের সামনে। এটাকে আমরা বলি ক্লিয়ারিটি অফ দ্য রিসার্চ, ক্লিয়ারিটি, CLARITY, ক্লিয়ারিটি, ক্লারিফাই করা হাউ দ্য রিসার্চ হ্যাজ বিন ডান, নাম্বার 1।
আর নাম্বার 2 হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য রিসার্চ, যে রিসার্চের ফাইন্ডিংস যদি ডিসিশনে অ্যাপ্লাই করা হয় তার ইম্প্যাক্ট কি হতে পারে, এটা কিন্তু ওরাল প্রেজেন্টেশনের সময় রিসার্চার বলে দেয়। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে ওরাল প্রেজেন্টেশনের সময় রিসার্চারকে দুইটা প্রিন্সিপাল ফলো করতে হয়, দুইটা নীতি ফলো করতে হয়। একটা হচ্ছে টেল এম প্রিন্সিপাল, আর একটা হচ্ছে কিস এম প্রিন্সিপাল। আরেকটা জিনিস বলা আছে যে ফিলার ওয়ার্ড, যে উফ, ইয়া, ইউ নো, অলরাইট, এই শব্দগুলো ইউজ না করাই বেটার, শুড নট বি ইউজ। আচ্ছা, আমি একটা বলতেছি যে টেল এম প্রিন্সিপাল। টেল এম, এম মানে হচ্ছে টেল দেম, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। টেল দেম, দেম কারা? ডিসিশন মেকার, অডিয়েন্স। তাহলে টেল এম প্রিন্সিপালের মধ্যে দেখবা 3টা বিষয় বলা আছে। এটা পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 751 এ আছে, দেখবা 751 এ এটা আছে। 3টা বিষয় এখানে বলা আছে। একটা হচ্ছে যে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, নাম্বার 1। নাম্বার 2, টেল দেম। নাম্বার 3, টেল দেম হোয়াট ইউ হ্যাভ টোল্ড দেম। এই 3টা বিষয় টেল এম প্রিন্সিপালের মধ্যে আসবে। বইয়ে আছে, আমি আবার বলতেছি যে তুমি তাদেরকে বলো তুমি কি বলতে যাচ্ছ, নাম্বার 1। নাম্বার 2, তুমি তাদেরকে বলো। নাম্বার 3, তুমি কি বলেছো সেটা আবার বলো। টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম। তারপর 2 নাম্বার, টেল দেম রিয়েলি। 3 নাম্বার, টেল দেম হোয়াট ইউ হ্যাভ টোল্ড দেম। এটা টেল এম প্রিন্সিপালের মধ্যে পড়বে। আর কিস এম প্রিন্সিপাল, KISS, এটা একটা অ্যাব্রিভিয়েশন। এটা হচ্ছে কিপ ইট সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। আমরা বলি কিপ ইট সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। কিপ ইট মানে কি? ইট মানে কোনটা? এই যে প্রেজেন্টেশনটা যেন সহজ এবং খোলামেলা হয়, এটাই বলছে। এই অ্যাক্রোনিমটা, প্রিন্সিপালটা ফলো রাখতে হয়। বডি ল্যাঙ্গুয়েজ শুড বি এমপ্লয়েড, আরো কিছু এখানে গাইডলাইন দেওয়া আছে। স্পিকার শুড ভ্যারি ভলিউম, পিচ, ভয়েস ইত্যাদি ইত্যাদি। প্রেজেন্টেশন শুড টার্মিনেট উইথ এ স্ট্রং কনক্লুশন, এটসেট্রা এটসেট্রা। এই তো। স্যার আমি একটা জিনিস বলে দিই, দাঁড়াও। চ্যাপ্টার এই যে চ্যাপ্টার 13 যেটা বলছিলাম, চ্যাপ্টার 13 এর তোমরা যেটা দেখবা এটা হলো এই যে স্টেপটা দেখবা, ফিল্ড ওয়ার্ক, ডেটা কালেকশন প্রসেস, সিলেক্টিং দ্য ফিল্ড ওয়ার্কার্স। এখানে কিছু গাইডলাইন আছে। কই রে ভাই, কারসারটা কই? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। দাঁড়া, এই যে সিলেক্টিং দ্য ফিল্ড ওয়ার্কার, বলো কি কোয়েশ্চেন ছিল? স্যার এর আগে আপনি যে বললেন যে প্রতিটা রিসার্চে একটা লিমিটেশনস থাকবে, এটাই স্বাভাবিক। তো লিমিটেশনস অ্যাকচুয়ালি যত বেশি থাকে রিসার্চের ফ্রুটফুলনেসটাও তত বেশি কমে যাবে। না, ওরকম না, ওরকম না। এটা তো এরকম ভাবে বলা নাই। লিমিটেশনস তো আর একেবারে মেজর লিমিটেশন থাকে না। এটা তো টুকটাক লিমিটেশন থাকে। কারণ তুমি তো এরর ফ্রি করতে পারবে না। ডেটা কালেকশনে অনেক সময় এরর থাকে, তাই না? তোমার তোমার হচ্ছে যে ফান্ড একটা কনস্ট্যান্ট থাকে। তোমার যে ধরনের ডেটা তোমার থাকার কথা সেই ধরনের ডেটা তুমি পাও নাই, তাই না? তো সেকেন্ডারি সোর্সে তো অনেক ডেটা নাই। এটা একটা লিমিটেশন। এটা ফ্র্যাঙ্কলি বলা আর কি, হ্যাঁ। তারপরে যেমন ধরো ডিফারেন্ট সোর্সে শো ডিফারেন্ট ডেটা। তুমি একটা সেকেন্ডারি সোর্স থেকে ডেটা নিলা, বাংলাদেশ ব্যাংক আর ওয়ার্ল্ড ব্যাংক। তারা সেম ডেটাই পাবলিশ করেছে, কিন্তু দুইটা সোর্সের ডেটার 2 রকম। তো এটা তো একটা লিমিটেশন না? এটা তো বাংলাদেশ লিমিটেশন। তারপরে আরেকটা লিমিটেশন হতে পারে যে তুমি লেটেস্ট ডেটাই পাইছো সেকেন্ডারি সোর্সের, মনে করো আজ থেকে 3 বছর আগের ডেটা, এটাই লেটেস্ট। এটা তো একটা লিমিটেশন। এরকম আর কি। এখন লিমিটেশন বেশি হলে যে রিপোর্ট খারাপ হবে, নট দ্যাট, নট এটা বিষয় না। কিন্তু অনেকে লিমিটেশন স্বীকার করে না, বলতে চায় না, এটা বলা ভালো। তো যাই হোক, আমাদের এই যে ফিল্ড ওয়ার্ক বা ডেটা কালেকশনের ক্ষেত্রে এই যে স্টেপগুলো একটু করতে হবে। সিলেক্টিং ফিল্ড ওয়ার্কার্স, ট্রেনিং ফিল্ড ওয়ার্কার্স, সুপারভাইজিং, ভ্যালিডেটিং অ্যান্ড ইভ্যালুয়েটিং। এগুলোর মধ্যে আবার একটু ভাগ আছে, সেগুলো একটু দেখতে হবে। এই জাস্ট এটার মধ্যে তুমি কনফাইন থাকবা, হ্যাঁ, যে আমরা ভ্যালিডেটিং ফিল্ড ওয়ার্ক বলতে কি বুঝি, সুপারভাইজিংটা বুঝি, ট্রেনিং বুঝি, ইভ্যালুয়েটিংও বুঝবো, কিন্তু ভ্যালিডেটিংটাকে ভ্যালিডেট করা একটা সার্টেন পার্সেন্ট অফ রেসপন্ডেন্টের, ওরা ইনভেস্টিগেটরকে করা, চেক করা যে ওরা ওইয়ের কাছে গিয়েছে কিনা, রেসপন্ডেন্টের কাছে গেছে কিনা, তাই না? এটাকে আমরা ভ্যালিডেশন বলি। তো এগুলো একটু দেখে রাখলাম। এটা গেলো হচ্ছে আমার চ্যাপ্টার 13। চ্যাপ্টার 14 যেটা দেখবা সেটা আমি দেখাই দিচ্ছি। আরে কি করলাম, মিটিং।
এটা ডেটা প্রিপারেশন। আমরা কিন্তু ডেটা প্রিপারেশন মনে আছে, ডেটা প্রিপেয়ার করা মানে কি, ডেটা ফিল্ড ওয়ার্ক করার পরে ডেটাকে প্রিপেয়ার করি। অঙ্কন বলো, মনে আছে? হ্যালো, ইয়েস স্যার। মনে আছে ডেটা প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন 5 নম্বর স্টেপে ছিল। 4 নম্বর আমার মার্কেটিং রিসার্চ প্রসেসে 4 নম্বর হচ্ছে ফিল্ড ওয়ার্ক, সেটা তো বললাম, ফিল্ড ওয়ার্ক প্রসেসটা দেখালাম। ফিল্ড ওয়ার্কের পরে 5 নম্বর হলো ডেটা প্রিপারেশন এন্ড অ্যানালাইসিস, অর্থাৎ ডেটাগুলোকে অ্যানালাইসিস করার আগে ডেটাকে প্রিপেয়ার করতে হবে। এর মধ্যে কি কি বিষয় আসবে? এডিটিং, কোডিং, ট্রান্সক্রিপশন, ভেরিফিকেশন, এই 4টা। এটা দেখবো, এই যে prepare the preliminary plan of data analysis, check questionnaire, edit, code, transcribe, clean data, statistically adjust the data, select data analysis strategy। এইটার মধ্যে কনফাইন থাকবে। এটাই পরবর্তীতে অল্প অল্প করে এগুলো আলোচনা করা আছে। বেসিক জিনিসটা খালি দেখবে, বেসিক জিনিসটা, ঠিক আছে? তাহলে ডেটা প্রিপেয়ার করার পরেই কিন্তু চলে যাব আমরা কোথায়? ডেটা অ্যানালাইসিসে, ঠিক আছে? ডেটা অ্যানালাইসিস। এই ডেটা অ্যানালাইসিসটাই শুরু হয়েছে চ্যাপ্টার 15 থেকে। এই চ্যাপ্টার 15 থেকে শুরু হয়েছে। এই চ্যাপ্টার 15 এর মধ্যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এগুলো স্ট্যাটিস্টিক্সে পড়ানো হয়েছে। ক্রস টেবুলেশন, ক্রস টেবুলেশন মানে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আমরা ক্রস টেবুলেশন বলি, আর যেখানে দুইটা ভেরিয়েবল একটা টেবিলে থাকে। দেন হাইপোথিসিস টেস্টিং, এইটা চ্যাপ্টার 15। তারপর চ্যাপ্টার 16, 17, 18, 19, 20, 21, 22, এই 7টা চ্যাপ্টার হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেটা এসপিএসএস এবং অ্যামাউস সফটওয়্যার দিয়ে করতে হয়। যেমন এখানে তোমার ওই যে অ্যানোভার পরে মাল্টিপল কোরিলেশন রিগ্রেশন, তারপরে তোমার আছে হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস, তারপর ক্লাস্টার অ্যানালাইসিস, তারপর ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, এই চ্যাপ্টারগুলো এগুলো এমবিএতে পড়ানো। এমবিএতে কিন্তু 23টা চ্যাপ্টার পড়ানো হবে, 15 প্লাস 7টা 22, 23টা চ্যাপ্টার। আর 23 নম্বর চ্যাপ্টার তো আমি পড়াই দিলাম তোমাদেরকে। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ক্রস টেবুল, হাইপোথিসিস। এখানেও কিন্তু থিওরিটিক্যাল বিষয় আছে, অঙ্ক কিছু আছে। হাইপোথিসিস টেস্টিং কিভাবে করা হয়, আমরা জেড টেস্ট, এই প্রসিডিউরগুলো বলা আছে, টেস্টিং প্রসিডিউরগুলো এখানে বলা আছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আলোচনা করছে এখানে। দেন তারপরে তোমার স্ট্যাটিস্টিক্স বিষয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, স্কুইনেস, এগুলোতে মধ্যে আছে। এই যে জেনারেল স্টেপস, নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস। তাই স্টেপ 1 কিভাবে আমরা ফর্মুলেট করি, এগুলো স্ট্যাটিস্টিক্স তোমরা পড়ছো না? নাল এন্ড অল্টারনেট, তাই না? যে ইকুয়াল টু দিস, মানে এটা হচ্ছে, এটা কি পাই, ইকুয়াল টু দিস, নট ইকুয়াল টু, তাই না? এটা হচ্ছে অল্টারনেট। 1 টেল টেস্ট, 2 টেল টেস্ট, টেস্ট স্ট্যাটিস্টিক মানে ফর্মুলা, জেড ফর্মুলা, তাই না? টাইপ 1 এরর, টাইপ 2 এরর, যে কখন এটা রিজেক্ট হয়, কখন হাইপোথিসিস, তাই না? টাইপ 1 এরর হচ্ছে যে হোয়েন উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস বাট ইট শুড বি অ্যাকসেপ্টেড, তখন টাইপ 1 এরর হয়। আর টাইপ 2 এরর হচ্ছে হোয়েন উই অ্যাকসেপ্ট দ্য নাল বাট ইট শুড বি রিজেক্টেড, তখন টাইপ 2 এরর হয়, তাই না? আদারওয়াইজ কারেক্ট ডিসিশন হবে। এগুলো তো স্ট্যাটে তোমরা পড়ে এসছো, এগুলো আমি এখানে আলোচনা করবো না, বাট এগুলো এখানে কিন্তু আছে, আলোচনা আছে। এতে এই বেসিক ইনফরমেশন গুলো তোমাকে জানতে হবে। তুমি যদি এই যে ক্রস টেবুলেশন মানে কি বলা আছে, হ্যাঁ, তো এই যে এটাকে ক্রস টেবুলেশন, 2A টেবিল, একদিকে জেন্ডার আর একদিকে ইন্টারনেট ইউসেজ, এটাকে 2A টেবিলকে আমরা ক্রস টেবুলেশন বলি। তো কারণ এগুলো, এই বেসিক নলেজটা যদি আমরা না জানি, তাহলে আমাদের ওই যে তোমার ইয়েতে অসুবিধা হবে। ওই যে পরে যে অ্যাডভান্স লেভেলে যে আমরা আলোচনাগুলো করবে সারারা, হয়তো তোমাদের শাসার পড়াবে, হ্যাঁ, তখন তো তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা পড়ছো কিনা, এটা জানো কিনা, তখন তো বলবে হ্যাঁ জাকির স্যার তো পড়াই নাই। আমি আসলেই পড়াই নাই, এটা তো আমার একটা লিমিটেশন, তাই না? বাট সব জিনিস তো আমি পড়াইতে পারি নাই, তোমাদেরকে পড়ে নিতে বলছি, কভার করতে বলছি। চ্যাপ্টার 7 আমি একটু তোমাদেরকে হাইলাইট দিব, চ্যাপ্টার 7 নিয়ে কথা বলবো। আর এরপরে 2টা চ্যাপ্টার তোমরা দেখে আসলে আর 15 নম্বর চ্যাপ্টার নিয়ে কথা বলবো, তাহলে আমাদের মোটামুটি হয়ে যায়। তাহলে আমরা বৃহস্পতিবার দিন একটা ক্লাস করতে পারবো 9:30, ডে আফটার টুমরো। তোমাদের কারো কোনো কাজ আছে, ইন্টার্নশিপ বা কিছু? বলো, কথা বলো না কেন? বৃহস্পতিবার দিন স্যার ওই দিন রাজিয়া ম্যামের ক্লাস আছে, কিন্তু বন্ধ থাকার কারণে উনি নেবেন কিনা সেটা শিওর না। এটা ওনার কাছ থেকে জেনে তারপর বলতে পারবো যে উনি ক্লাস নেবেন কিনা। আচ্ছা ঠিক আছে, যদি রাজিয়া ম্যাম ক্লাস না নেয় তাহলে আমাকে জানাইও, আর না হলে শনিবার দিন নেই। হ্যাঁ স্যার, নিতে পারেন। শনিবারের সকালে নেই 9:30। ওকে স্যার। তাহলে বৃহস্পতিবার যদি না হয় তাহলে শনিবার 9:30 ক্লাস দিব, ঠিক আছে স্যার
সিলেবাসটা যদি আরেকটু কমানো যেত তাহলে কমাবো। আর তুমি আমি আমার পার্টটা শেষ করি না, যে তোমাকে জানতে হবে তো, সিলেবাস কমাই দিব, সমস্যা নাই, চ্যাপ্টার কমাই দিব না, ওকে তাই না? এখন তোমার যদি অন্য সেকশনে 5 চ্যাপ্টার পড়ায়, আমি 15টা, আমি মনে করো 12টা পড়ালাম, এটা তো আমার কোনো ক্রেডিট না, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যেগুলো সব একটু টাচ করা, সবগুলো চ্যাপ্টার সম্পর্কে একটু আইডিয়া দেওয়া, তাই না? এখন তুমি বলো যে স্যার ওই স্যার তো 4-5 চ্যাপ্টার পরে ওই স্যার তো এখান থেকে প্রশ্ন করবে, সেটা তো তার ব্যাপার, আমি তো এই দায়িত্ব নিব না। আমার দায়িত্ব যতটুকু, আমি আমার লিমিটেশনের মধ্যে আমি যতটুকু পারি করে দিব, এটা হলো একটা গেল। আর তোমাদের 17 তারিখে আমাদের মিটিং আছে, তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই ব্যাপারে একটা আলোচনা আছে, ডিসকাশন আছে, সম্ভবত কুইজ মিড টার্ম গুলো হয়তো টেক হোম এক্সাম হবে, আর ফাইনাল গুলো ফিজিক্যালি তোমাদের এসে দিতে হবে, তো সেটা একটা সিদ্ধান্ত হবে। আর আমি একটা প্রেজেন্টেশন নিতে হবে, প্রেজেন্টেশনটা আমি একটা ক্লাসে নিব, সেটা আমার মোট 2টা ক্লাস লাগবে, একটা আমি পড়াবো আর একটা প্রেজেন্টেশন নিব। তোমাদের 10টা বা 11টা গ্রুপ আছে, আমি 10টা বা 11টা কেস দিয়ে দিব। তো কেসে সবার প্রেজেন্টেশন হয়তো সম্ভব না, আমাদের সময় লাগবে, তো সবাই গ্রুপে থাকবা, গ্রুপের পক্ষ থেকে 1জন বা 2জন প্রেজেন্ট করবা। তোমাদের গ্রুপ আছে, রিয়া আমাকে গ্রুপটা দিও, আমি সেই অনুযায়ী কেস অ্যাসাইন করে দিব। ওকে স্যার। তুমি আজকে আমাকে হোয়াটসঅ্যাপে তুমি গ্রুপটা স্যার নামটা পাঠিয়ে দিও, সবার লিস্ট লাগবে না, তুমি 10টা গ্রুপের নাম দিয়ে দিও। হ্যাঁ, স্যার 10টা গ্রুপের নাম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে বা টাইপ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি তোমাকে বলে দিব যে এই বইয়ের এত নম্বর পেজে এই কেসটা আছে, সেই কেসটা প্রেজেন্ট করতে হবে। তো কেস প্রেজেন্টেশন সম্পর্কে একটু আলোচনা করে ফেলি, এটা শুধু ওরাল প্রেজেন্টেশনটা দিবা, সেটা হচ্ছে যে একটা গ্রুপে যদি 10জন থাকে, 10জন সবাই কেসটা পড়তে হবে, 4-5 বার পড়ার পরে কেস সম্পর্কে একটা আইডিয়া হবে, আইডিয়া হওয়ার পরে তখন তোমাদের মধ্যে আইডিয়া ভিউজ গুলো এক্সচেঞ্জ করবা, দেন তোমরা 1জন বা 2জন ঠিক করবা যারা কেস সামারিটা প্রেজেন্ট করবে, এন্টায়ার কেস। মনে করো এখানে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড যেমন নাইকি আছে, স্টারবাকস আছে, তারপর মোটরোলা আছে, তারপর ইন্টেল আছে, তারপরে ডানকিন ডোনার্স আছে, ম্যারিয়ট হোটেল চেইন আছে, নিবিয়া আছে, প্রক্টর এন্ড গ্যাম্বেল আছে, এই ধরনের কেসগুলো, বার্ক একটা রিসার্চ ফার্মের কেস আছে, হ্যাঁ, বার্ক আমরা বলি। তো এগুলা হচ্ছে একটা ব্র্যান্ড কোম্পানি সার্ভিস নিয়ে রিসার্চ গুলো লেখা, এবং এটা হচ্ছে এক্সপ্লোরেটিভ রিসার্চের একটা মেথড, যেগুলো তৈরি করা হয় ক্লাসরুম ডিসকাশনের জন্য। এটা দিয়ে কোনো ডিসিশন মেকিং অ্যাপ্লাই করা হয়, এটা একটা রিসার্চের প্রবলেমকে ডিফাইন করতে গেলে এটা আমাদেরকে হেল্প করে, এবং এগুলো আমরা সাধারণত সেকেন্ডারি সোর্স থেকে আমরা পাই। সিমিলার কেসগুলো আমরা স্টাডি করে থাকি, এটা কেস স্টাডি অ্যাপ্রোচ বলা হয়, কোয়ালিটেটিভ রিসার্চ একটা মেথড। তো আমরা এরকম গ্লোবাল কেস যেহেতু তৈরি করা আছে, আমরা এগুলো শিখলে আমাদের 2টা লাভ, একটা হলো যে আমাদের কনফিডেন্স ডেভেলপ করে, ভোকাবুলারি বাড়ে, আমাদের ক্রিয়েটিভিটি বাড়ে, এবং আমরা এই ধরনের ইনফরমেশন যদি অ্যাকচুয়াল ইনফরমেশন থাকে, তাহলে আমরা আমাদের লোকাল কেসগুলো তৈরি করতে পারি বা পারবো, সেই আইডিয়াটার জন্য কেসগুলো প্রেজেন্ট করা। তো এটা সবারই একটা মানে ইনভলভমেন্ট লাগবে, টাচ লাগবে। আমি র্যান্ডমলি যে কোনো 1জন বা 2জনকে জিজ্ঞাসা করতে পারি ফ্রম ইনসাইড দ্য কেস, আমি এদের তোমাদেরকে 1 সপ্তাহ টাইম দেবো, এর মধ্যে তোমরা শেষ করে ফেলবা, তাই না? তাহলে আজকে যদি মনে করো, আজকে তো সোমবার, আজকে হলো কয় তারিখ, আজকে হলো তোমার 15 তারিখ, তাই না? 15 আর 7 22 তারিখে আমি কেসের জন্য ঠিক করে রাখলাম। আর যদি তোমার 22 তারিখ না পারো, আমি হয়তো তোমাদের 26 তারিখ থেকে যদি পরীক্ষা শুরু হয়ে যায়, তাহলে তো আর প্রেজেন্টেশনটা ডিফিকাল্ট হয়ে যাবে, তোমরা এর মধ্যে প্রিপারেশন নিয়ে ফেলো আর কি। স্যার 22 তারিখে স্যার আমাদের আরো 2টা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার স্যার কাজ আছে স্যার। অ্যাসাইনমেন্ট জমা দিবা, কিন্তু প্রেজেন্টেশন কি আছে? স্যার ওটার জন্য তো কাজ করতে হবে স্যার, আর কেসটা তো স্যার প্রিপারেশনের ব্যাপার আছে আচ্ছা না ঠিক স্যার? আছে, ঠিক আছে, 22 তারিখ না হলে একটা টাইম বের করে ফাঁকে তোমরা বলো তোমাদের সুবিধা মতো। হ্যাঁ, জি স্যার। ওকে, তোমরা দুইটাই পরীক্ষার ব্যাপারটা আর একটু পিছাইলে স্যার আমাদের জন্য ভালো হয় আর কি স্যার। দেখি কি বলে, এখানে কি সিদ্ধান্ত হয়, কারণ এখানে তো একটা গ্যাপ হয়ে গেছে না, আগের সেমিস্টারেরটা বাকি আছে, এই সেমিস্টারটাও তো শেষ পর্যায়ে, সবার কোর্স প্রায় শেষ পর্যায়ে না? স্যার হল না খুললে তো আমাদের অনেকের পক্ষে তো পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। না, ওটা তো ভাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, ওটা তো আমি বলতে পারবো না, ওটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত দিয়েছে, হল না করলে পরীক্ষা নিবে, এটা সিদ্ধান্ত হয়েছে, ওখানে তো আমাদের হাত নাই। ওটা তো স্যার আমাদের কি 7 সেমিস্টারের পরীক্ষা আগে হবে নাকি 8 সেমিস্টার? না, আমার মনে হয় 7 সেমিস্টারটা দিয়ে আগে শুরু করতে, দেখি এটা কি আলোচনা হয়, দেখি আর কি। আমার তো ইচ্ছা ছিল রানিং সেমিস্টারটা আগে করা, পরেরটা ওই আগেরটা পরে করা, কারণ এটা একটা ব্যাপার আছে, একটা মানে যে ওই সেমিস্টারের নিয়ম অনুযায়ী তো আগের সেমিস্টারটা নিতে হয়, কারণ সেখানে পাস ফেলের ব্যাপার আছে, দেখি কি সিদ্ধান্ত হয়। তবে যাই হোক, এখন তোমাকে হয়তো কিছু স্যাক্রিফাইস করতে হবে, যে ওই হলের যে বিষয়টা আছে, হল না করলে এটা কিছু করার নাই, কারণ এটা তো শুধুমাত্র আমরা মাস্টার্স আর যারা 4th ইয়ারে বলে তাদের জন্যই পরীক্ষাটা হচ্ছে, সবার জন্য না, এই জন্য হল করতে একটু পিছাই দেন স্যার একটু এক্সামটা। সেটা হয়তো ফোর্থ ইয়ার মাস্টার্স কে হলে তুলতে দিলেই তো হয় স্যার, কন্ট্রোল এনভায়রনমেন্ট। আমরা যদি এমনিতে ঢাকা যায়, আমরা তো এমনি তুমি তো তোমার কথা বললে হবে না, এটা তো প্রশাসন চিন্তা করে এটা দেখছে যে সম্ভব না, তুমি তো তোমার কথা বললে হবে না।
একবার হলে উঠলে হল থেকে আরো বের করা যাবে না, বের করতে পারবে না কেউ, কারণ বাপের সাধ্য নেই। আমরা কোত্থেকে পরীক্ষা দেবো স্যার? এই জন্যই এখন বাইরে থেকে আত্মীয় স্বজনের বাসায় থাকবা বা মেস ভাড়া করবা, থাকবা সেটা। স্যার 26 তারিখ থেকে পরীক্ষা হলে স্যার মেস ভাড়া কি করে করবে স্যার? 26 শেষের 26 দিকে তারিখ আমরা এখনো বাসায়। 26 তারিখ তো ডেট দিছে, হয়তো 26 তারিখ না হয়ে এটা হয়তো এক সপ্তাহ পরে হইতে পারে, দেখা যাক না কি বলে আর কি। এটা নিয়ে তো আলোচনা দিছে স্যার এটা জানুয়ারির দিক থেকে যদি স্টার্ট করেন পরীক্ষা, হয়তো ওরকমই হবে জানুয়ারির দিকে। স্যার অ্যাটলিস্ট আমাদের একটা মাস তো গ্যাপ দিতে হবে প্রিপারেশনের ব্যাপার স্যাপার। 7 সেমিস্টার স্যার আমরা তো Yes, অনেকদিন স্যার হল অনেকের বই হলে আমাদের কারো কাছে বই নেই বাড়িতে। চেয়ারম্যানকে বলে রাখো, হ্যাঁ ওটা চেয়ারম্যান মিটিং এর ডিসিশন হবে, ওইখানে কিন্তু আমি পার্ট না, ওটা 7 ডিপার্টমেন্টের 7 চেয়ারম্যান আর ডিন তারা মিলে আলোচনা করবে। তো তোমরা চেয়ারম্যানকে মেসেজটা দিয়ে রাখতে পারো। এটা কে বলছিল? ক্যান ইউ রিপিট দ্য পেজ নাম্বার? নাজমিন আক্তার। নাজমিন, তোমার কি সমস্যা হয়েছিল? স্যার পরে একজন বলে দিছিল নাম পেজ নাম্বারটা। আচ্ছা, পেয়েছো পেজ নাম্বার? জি স্যার। আচ্ছা, আর কোনো জানার আছে, কিছু জানার আছে? জি না স্যার। আচ্ছা, আমার এখানে ইন্টার্ন করেছে, ইন্টার্নশিপে কেউ আছে আমার সাথে ইন্টার্ন করতেছে? এই সেকশনে কেউ আছে? 11:30 টাইম দিছি। তাহলে রিয়া, তুমি আমার সাথে যোগাযোগ করে আমাকে জানাও, হ্যাঁ? আচ্ছা স্যার। বৃহস্পতিবারে আমার মনে বাদ দিই, বৃহস্পতিবার বাদ দিয়া আমার মনে হয় শনিবারই নেই সকালবেলা। আচ্ছা ঠিক আছে। শনিবার 9:30 এটি ফিক্স থাকলো, তাহলে তোমরা টাইম পেলা। আর তার আগে আমি কেসটা দিয়ে দিব। শোনো, তোমরা, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি, তোমরা আমার সন্তানের মতোই, আমি স্নেহ করি, ভালোবাসি, তোমাদের জন্য আমার খারাপও লাগে। কারণ এই যে বৈশ্বিক পরিস্থিতি, সিচুয়েশন, এটা কিন্তু ভালো হবে না সহজে। আমরা যেটা ভেবেছিলাম যে 6 মাস, 3 মাস, 1 বছরে, এটা 5 বছর কন্টিনিউ করতে পারে, এটা ধরে নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। হ্যাঁ, এটা ভ্যাকসিন আসবে, এই ভ্যাকসিন যে আমরা কবে পাবো, নাম্বার 1, আর ভ্যাকসিন যে অরিজিনাল ভ্যাকসিন পাবো আর সবাই যে ভ্যাকসিন পাবে, এটা কোনো গ্যারান্টি নাই। সো এগুলা বাদ দিয়ে আমরা চেষ্টা করবো সর্বাত্মক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া। এটা আমাদের দিক থেকে যেমন ঝুঁকিপূর্ণ, তোমাদের দিক থেকে, তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ বটে। আর ঝুঁকিপূর্ণ হলো ইয়াংদের, এটা কম ইনফেক্টেড কম হয়, হইলেও এটা ইয়াংদের বেশি কাবু করতে পারে না। এটা আবার টিকাও দিবে, ধরো যাদের বয়স 60-এর বেশি তারা আগে টিকা পাবে, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে আসবে। 3 কোটি টিকা, 16 কোটি লোকের মধ্যে 3 কোটি লোক মানে কি, যারা সিনিয়র সিটিজেন তারা টিকা পাবে। আর এটা হলো একটা বিষয়। আর তোমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে যারা ঢাকার বাইরে থেকে, যারা থাকার ব্যবস্থা নেই, এটা সবচেয়ে বড় সমস্যা। এটা দেখি চেয়ারম্যান মিটিং এ কি সিদ্ধান্ত, তারা কি আলোচনা করে। এখন প্রশাসন বলছে যে হল খুলবে না, এটা তো বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত, হল না খুলে পরীক্ষা হবে। এখন তোমাদের উপর চাপাই দিলে এখন তোমরা এটা কি করবা? নিজের জীবন বাঁচাইতে হলে এখন তোমাদের একটা ডিগ্রি দরকার, একটা ডিগ্রি আটকে গেছে, এখন স্যাক্রিফাইস করে হলেও এটা পরীক্ষা দিয়ে ফেলাই ভালো, বুঝছো? আমরা আমাদের যতগুলা পরীক্ষার হল আছে, যতগুলো ক্লাসরুম আছে, আমরা দূরত্ব বজায় রেখে আমরা সবগুলা রিসোর্স গুলাকে ইউটিলাইজ করবো। যদি প্রয়োজন হয় অন্য হল, অন্য দিনে যদি অন্য কোনো ডিপার্টমেন্টের হল খালি থাকে, দরকার হলে আমরা সেগুলো নিব। তাহলে দেখা যাক না এটা কি দাঁড়ায়, একটা ইয়া হোক, স্কেজুয়ালটা হোক, তারপরে সেই অনুযায়ী আমরা বলবো আর কি। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।